তোমার গোপনাঙ্গের নিচে একটা সিল, লেখা এজেন্ট 39। আমি জানতে চাই কোন দেশের এজেন্ট তুমি? অফিসার কিছু বুঝে ওঠার আগেই নুরুদ্দিন সজোরে একটা লাঠি বসিয়ে দিল তার বুকে। অফিসার মাটিতে ছিটকে পড়ল। অপর অফিসার তাকে ধরতে আসলো, তাকেও সজোরে কিক বসিয়ে দিল। দুজন অফিসার নিজেদের সামনে নিয়ে নুরুদ্দিনকে ধরতে চাইলেন। শুরু হয়ে গেল ধস্তাধস্তি। তাদেরকে পরাস্ত করে নুরুদ্দিন পালাতে চাইল। দরজার কাছে সামনে এগোতে চাইল নুরুদ্দিন, কিন্তু মুখ থুবড়ে পড়ে গেল। পায়ে একটা গুলি লাগলো। নুরুদ্দিন তার পাটা চেপে ধরে। বইটির সত্য নিরীহ প্রকাশন কর্তৃক সংরক্ষিত। আপনারা শুনছেন কণ্ঠ সাহিত্য চ্যানেল, যেখানে থাকছে বাংলা ও বিশ্ব সাহিত্যের সব ধরনের রোমাঞ্চকর গল্প, ভৌতিক, তান্ত্রিক, গোয়েন্দা, রহস্যময় এবং আরও অনেক কিছু। আমাদের সাথেই থাকুন এবং ডুব দিন গল্পের অসীম জগতে। আজকের গল্প আমরা নিয়েছি নিরীহ প্রকাশন থেকে প্রকাশিত মোহাম্মদ মুজাহিদুল ইসলামের লেখা রিমান্ড। আমাদের গল্প আপনাকে মুগ্ধ করলে লাইক ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাই চলুন শুরু করি আমাদের আজকের গল্প। ছিনতাইকারী উল্টো দিকে দৌড় শুরু করলো। কিছু দূর গিয়ে তারা পিছন দিকে তাকালো, দেখলো ছিনতাইকারী একই জায়গায় দাঁড়িয়ে আছে। কুকুর তার প্যান্ট কোনো মতেই ছাড়ছে না। ছিনতাইকারী কোনোভাবেই কুকুরটিকে ছাড়াতে পারছে না। তখন তার ইচ্ছে করছে কুকুরটিকে গুলি করতে, কিন্তু গুলি করলে বিপদ আরও বাড়বে। ছিনতাইকারী যখন কুকুর নিয়ে ব্যস্ত, তখন হঠাৎ খেয়াল করলো কেউ তাকে পেছন থেকে জাপটে ধরেছে। না, সে ছুটতে পারলই না, ধরা পড়ে গেল। যিনি ছিনতাইকারীকে পেছন থেকে জাপটে ধরেছেন তিনি এসআই হাফিজ, টহল দিচ্ছিলেন এই রাস্তাতেই। ছিনতাইকারীকে থানা হাজতে রেখে এসআই হাফিজ গেলেন ওসি সাহেবের রুমে। গিয়ে দেখেন ওসি সাহেব মনোযোগ দিয়ে খবরের কাগজ পড়ছেন। এসআই হাফিজ ওসি সাহেবকে বললেন, স্যার, একজন ছিনতাইকারীকে ধরেছি, ওর কাছে একটি রিভলভার পেয়েছি। বাহ, এলিট ছিনতাইকারী। রিভলভারে 3 রাউন্ড গুলিও ছিল। রিভলভার যেহেতু আছে, গুলি তো থাকবেই। স্যার, যে গুলিগুলো পেয়েছি সেগুলো সাধারণত সেনাবাহিনী ব্যবহার করে। হোয়াট? ওসি সাহেব পত্রিকা থেকে মাথা তুলে এসআই হাফিজের দিকে তাকালেন, উঠে দাঁড়ালেন। তারপর হাঁটতে হাঁটতে চলে এলেন থানার হাজতখানার সামনে। হাজতখানায় একজনই আসামি, চোখ বন্ধ করে বসে আছে। ঘুমাচ্ছে কিনা ঠিক বোঝা যাচ্ছে না। ওসি সাহেব বললেন, জি স্যার। দেখে তো এত ভয়ঙ্কর মনে হচ্ছে না। যাই হোক, ওকে অস্ত্র মামলায় চালান দিয়ে রিমান্ড চাও। ছিনতাইকারীকে অস্ত্র মামলায় চালান দিয়ে আদালতের কাছে 7 দিনের রিমান্ড চাওয়া হলো। আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করলেন। রিমান্ডের প্রথম দিন ছিনতাইকারী একটি চেয়ারে বসা। একজন অফিসার গেলেন তাকে জিজ্ঞাসাবাদ করতে। নাম? স্যার, আমার নাম বজলুল হক। ডাকনাম? বজলু। বয়স কত হবে? 24-25 হবে স্যার। কতদিন যাবৎ ছিনতাই করো? 8-10 বছর। তার মানে তুমি 14-15 বছর বয়স থেকে ছিনতাই শুরু করেছো। ছিনতাইকারী মাথা নিচু করে রইল, কোনো উত্তর দিল না। অফিসার জিজ্ঞাসা করলেন, বাড়ি কোথায়? শহরেই, আমপট্টি বস্তিতে। মা বাবা জীবিত আছেন? মা নাই, বাবা আছেন। কি করেন উনি? একটা চায়ের দোকান আছে। ভাই বোন কয়জন? আমার মায়ের আমি একাই, ছোট মায়ের 3 মেয়ে। পড়াশোনা করেছো? ক্লাস 5 পর্যন্ত পড়েছি স্যার। নেশা করো? জি। বিয়ে করেছো? জি না। ছিনতাই করতে গিয়ে কোন অস্ত্র বেশি ব্যবহার করো? ফুরা। আর রিভলভার? মাঝে মাঝে স্যার। মাঝে মাঝে কখন? বড় কোনো চিন্তাই করতে গেলে। বড় ছিনতাই? এই ধরেন কেউ ব্যাংক থেকে অনেক টাকা তুলে যেতেছে, সেটা চিন্তাই করা। একবার ছিনতাই করে সর্বোচ্চ কত টাকা পেয়েছো? 5 লাখ।
ওই টাকা দিয়ে কি করেছিলে? দেশ বিদেশে ঘুরেছি স্যার, ইন্ডিয়া, নেপাল, ভুটান। এই রিভলভারটা কোথায় পেয়েছো? কিনেছি স্যার, কোথা থেকে কিনেছো? বর্ডার থেকে। গুলিগুলো কি রিভলভারের সাথে ছিল না পরে কিনেছো? রিভলভারের সাথেই কিনেছি। কত রাউন্ড গুলি কিনেছো? 50 রাউন্ড। রিভলভার ও গুলি কতদিন আগে কিনেছো? 1 বছর হবে স্যার। গুলির উৎপাদন তারিখ কয়েক মাস আগের। তার মানে রিভলভারের ব্যাপারটা পুরোটাই তুমি মিথ্যে বলছো। আজকে জিজ্ঞাসাবাদ এই পর্যন্তই। আগামীকাল আবার কথা হবে তোমার সাথে। আমি আশা করি আগামীকাল তুমি সত্য কথা বলবে। রিমান্ডের দ্বিতীয় দিন। বজলু বিষণ্ণ চেহারা নিয়ে বসে আছে। অফিসার বজলুকে জিজ্ঞাসাবাদের জন্য রুমে ঢুকলেন। অফিসারকে দেখে কোনো ভাবাবেগ নেই বজলুর মধ্যে। অফিসার বজলুকে জিজ্ঞাসাবাদ শুরু করলেন। রাতে ঘুম হয়েছে বজলু? জি না স্যার। ঘুম না হওয়ারই কথা। জায়গাটা আসলে ঘুমের জন্য উপযুক্ত না। তা বজলু, এই পেশায় আসলে কিভাবে? অনেক বড় কাহিনী স্যার। আমি শুনতে চাই। ছোটকালে আমার মা মারা যায়, বাবা আবার বিয়ে করে, কিন্তু সেই মা আমারে দেখতে পারতো না। সামান্য দুষ্টামি করলেই বাবার কাছে বিচার দিত। বাবা আমারে প্রচণ্ড মারতো। তারপর? যখন বাবা মারতো মন খুব খারাপ হইতো। মার কথা খুব মনে পড়তো। নদীর পাড়ে গিয়ে বৈশা বৈশা কাঁদতাম। একদিন নদীর পাড়ে বৈশা বৈশা কাঁদতেছি, এমন সময় একটা ছেলে এসে আমার পাশে বসলো। জিজ্ঞেস করলো কেন কাঁদতেছি। আমি তার আমার ঘটনা বললাম। সে বলল তার কাছে একটা জিনিস আছে যেটা খাইলে মনের সব দুঃখ দূর হয়ে যায়। সেই দিন থেকে আমার নেশা করা শুরু। নেশা করলে তো টাকা লাগে, টাকা পাই কই? নেশার টাকা জোগাড় করতেই চিন্তাই শুরু করি। এর আগে পুলিশের হাতে ধরা পড়েছো কখনো? 2 বার ধরা পড়েছি। কখনো রিমান্ডে এসেছো? জি না স্যার। তাহলে রিমান্ড এইবারই প্রথম? জি স্যার। তা বজলু, রিভলভারটা তুমি কোথায় পেয়েছো? সত্যটা বলে ফেলো। সত্যই বলেছি স্যার। রিভলভারটা আমি বর্ডার থেকে কিনছি। রিমান্ড শব্দটা তেমন ভালো না বজলু। এখানে কেউ যদি সত্য বলতে না চায় তাহলে তার জন্য আপ্যায়নের ব্যবস্থা আছে। বজলু মিয়া, তুমি সিদ্ধান্ত নাও, তুমি সত্য বলবে নাকি তোমাকে আপ্যায়নের ব্যবস্থা করব। আমি সত্যই বলেছি স্যার। অফিসার চেয়ারে বসলেন, একটা সিগারেট ধরালেন। সিগারেটটা অনেকক্ষণ ধরে ধীরে ধীরে মৌজ ভরে টানলেন। বজলু অফিসারের সিগারেট খাওয়া দেখছে, তারও খুব সিগারেটের নেশা ধরেছে। অফিসার 2 জন কনস্টেবলকে ডাকলেন। তাদেরকে বললেন বজলুকে যেন পানি থেরাপি দেওয়া হয়। বজলু পানি থেরাপি বেশিক্ষণ সহ্য করতে পারল না। চিৎকার করে বলতে শুরু করলো, স্যার স্যার, সত্যটা বলতেছি। বজলুকে এনে অফিসারের সামনে বসানো হলো। সে হাঁপাচ্ছে। অফিসার তার দিকে তাকিয়ে বলল, বজলু, সত্যটা বলো। স্যার, রিভলভারটা আমি চিন্তাই করেছি স্যার। কোত্থেকে ছিনতাই করেছো? রেলওয়ে স্টেশনের কাছ থেকে রাত 3টা-4টার দিকে। কিভাবে ছিনতাই করলে? লোকটা ট্রেন থেকে নেমে হেঁটে হেঁটে আসতেছিল। আমি তার সামনে গিয়ে অস্ত্র ধরলাম। তারপর রিভলভার সহ সবকিছু তোমাকে দিয়ে দিল? জি স্যার। আচ্ছা বজলু, তুমি তো নেশা করো। কি কি নেশা খাও তুমি? গাঞ্জা, ইয়াবা। হেরোইন? জি স্যার। আইস? জি না স্যার। পানি থেরাপি তোমার কেমন লেগেছে? খুব কষ্টকর স্যার, দম বন্ধ হয়ে আসছিল। অফিসার আরেকটি সিগারেট ধরালেন। সিগারেট হাতে নিয়ে বজলুর সামনে এসে বসলেন। বজলুর দিকে তাকিয়ে বললেন, তুই আমারে আষাঢ়ের গল্প শোনাস? দেখতে দেখতে রিমান্ডের 3য় দিন চলে এসেছে। বিধ্বস্ত চেহারা নিয়ে বজলু বসে আছে। বজলুর চেহারা দেখেই বোঝা যাচ্ছে রাতে তার ভালো মতো ঘুম হয়নি। কিছুটা আতঙ্কের ছাপ চোখে মুখে। অফিসার ঢুকলেন, একটা সিগারেট ধরালেন, লম্বা সময় ধরে টানলেন।
বজলু অবাক হয়ে খেয়াল করলো সিগারেটের গন্ধে তার মাথা ধরছে। অফিসার চেয়ার নিয়ে বজলুর সামনে এসে বসলেন। বুঝলু, আমার দিকে তাকা। বজলু অফিসারের দিকে তাকালো। রিভলভারটা তুই কোথায় পেয়েছিস? স্যার কিনেছি। কিনেছিস? না স্যার, চিন্তাই করেছি। অফিসার হেসে বললেন, আজ তোর রিমান্ডের শেষ দিন, সত্যটা বলে ফেল। আজ যদি সত্যটা না বলিস তাহলে যে করেই হোক তোর ভিতর থেকে সত্যটা আমি বের করবই। শুধু শুধু শরীরটাকে কষ্ট দিবি? এখন তোর সিদ্ধান্ত, কি করবি স্যার, বল। ওরা আমার মেরে ফেলবে। কে মেরে ফেলবে? বজলু চুপ হয়ে গেল। সে আর কথা বলছে না। আতঙ্ক ভয়ে কেমন যেন চুপসে গেছে। বুঝলু? বজলু কেঁদে দিয়ে বলল, ওরা বলেছে আমি যদি সত্যটা বলে দিই ওরা আমার মেরে ফেলবে। ওরা কারা? স্যার, ওরা খুব ভয়ঙ্কর স্যার, আমার মেরে ফেলবে স্যার। একটা রিভলভারের কথা বলে ফেললে তোকে মেরে ফেলবে, কেমন কথা? তার মানে এই রিভলভারের সাথে বড় কোনো অপরাধ জড়িয়ে আছে, তাই না বুঝলু? জি স্যার। কিসে অপরাধ? বুঝলু, আমি তোকে কথা দিচ্ছি তোকে সেভ করব। বুকের সাহস নিয়ে আমাকে সত্যিটা বল। বজলু অনেকক্ষণ ধরেই চুপ হয়ে রইল। তারপর একটা লম্বা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করলো, স্যার, এই রিভলভারটা দিয়েছিল সাবেক এমপি সাহেব বর্তমান এমপিকে খুন করার জন্য। এই রিভলভার দিয়ে গুলি করে বর্তমান এমপিকে খুন করা হয়। কথা ছিল কাজ শেষ হওয়ার পর রিভলভার ও বাকি গুলি ফেরত দিতে হবে। আমি ফেরত দিতেই যাচ্ছিলাম, সেই সময় অ্যারেস্ট হয়ে গেলাম। বজলু যখন কথাগুলো বলছিল অফিসার তখন তার বাচনভঙ্গি পুঙ্খানুপুঙ্খভাবে খেয়াল করছিল। না, বজলুর কথা বলার ধরনের মধ্যে কোনো ভনিতা নেই, মিথ্যেও নেই। বজলুকে আবার রিমান্ডে আনা হলো, এবার 5 দিনের জন্য। অফিসার রুমে ঢুকে দেখেন বজলু বিভ্রান্ত চেহারা নিয়ে মেঝেতে বসে আছে। কেমন আছো বুঝলু? ভালো না স্যার। কেন? জেলখানায় কি ভালো থাকা যায়? কি সমস্যা জেলখানায়? স্যার, ছোট্ট একটা রুমে অনেক মানুষ, বইসাই থাকা যায় না, ঘুম হয় কিভাবে? খাবার দাবার কেমন? খাওয়ান মোটামুটি ভালো। আচ্ছা বুঝলু, এমপির কিলিং মিশনে কে কে ছিল? আমি, মস্ত, মজি, কাইল্লা আর কাটার দিলু। ওদের সাথে তোমার কিভাবে পরিচয়? মস্ত আর মজি আমার সাথেই চলে। কাইল্লা আমাদের এলাকার মাস্তান, আর দেলুরে আমরা চিনি না, ওরা ঢাকা থেকে আনা হয়েছে। কত টাকা করে পেয়েছিলে? আমি, মজি আর মস্ত 50,000 করে। কাইল্লার দেলুরটা জানি না। তোমরা 5 জনে কে কি দায়িত্ব পালন করেছো? আমি, মজি আর মস্ত রাস্তায় পাহারা দিছি, দেলু গুলি করছে। আর কাইল্লা? কাইল্লা গাড়িতে বসা ছিল। গাড়ি ড্রাইভ করেছে কে? কাইল্লাই। তোমার কাছে যে অস্ত্র আমরা পেয়েছি সেটা দিয়ে কি দেলু গুলি করেছে? জি না স্যার, ও গুলি করেছে তার নিজের অস্ত্র দিয়ে। আগে বলেছিলে এই অস্ত্র দিয়ে গুলি করে এমপি সাহেবকে খুন করা হয়েছে। ভুল বলেছিলাম স্যার। আচ্ছা বুঝলু, তুমি বলেছিলে সাবেক এমপি সাহেব এই অস্ত্রটা তোমাকে দিয়েছেন। উনি কি নিজ হাতে তোমাকে দিয়েছেন? জি না স্যার। তাহলে সাবেক এমপি সাহেব এই অস্ত্রটা দিয়েছে এটা তোমাকে কে বলেছে? কাইল্লা। তাহলে কি কাল্লাকে অস্ত্র দেওয়ার জন্য যাচ্ছিলে? জি না স্যার। কোথায় দিতে যাচ্ছিলে? নেতার কাছে। কোন নেতা? সাবেক এমপি সাহেব? জি না স্যার। তাহলে? লাবলু ভাই। লাবলু ভাই মানে শহরের প্রভাবশালী নেতা লাবলু সাহেব? জি স্যার। ওকে বুঝলু, তোমাকে 5 দিনের জন্য আনা হয়েছে। আশা করি এখানে তুমি জেলখানার চেয়ে ভালো থাকবে। মজি এবং মস্তকে শহর থেকে গ্রেফতার করা হলো। কাইল্লাকে গ্রেফতার করা হলো ঢাকা থেকে। সবাইকে 5 দিন করে রিমান্ডে আনা হলো। 3 জনকে রাখা হলো 3 রুমে। প্রথমে অফিসার মজিকে জিজ্ঞাসাবাদ শুরু করলেন। নাম কি? মজি। পুরো নাম? মুজিবুর রহমান। ছিনতাইয়ের পেশায় কতদিন যাবত আছো?
এই ধরেন এই 13-14 বছর যাবৎ স্যার। বয়স কত? এখন আর কত, এই 25-26 হইব। তার মানে 10-11 বছর বয়স থেকে ছিনতাই করো? জি স্যার। বাড়ি কোথায়? আমার কোনো ঘর বাড়ি নাই স্যার। মা বাবা? কে বাপ আর কে মা সেইটাও জানি না মানে? স্যার। আমার জন্ম সেই ধরেন রেল স্টেশনে। জন্মের পরেই নাকি আমার মা আমারে রাইখা পালাইয়া যায়। তারপর কে কিভাবে আমারে বড় করলো সেইটা ঠিক জানি না। যেদিন বুঝতে শিখছি সেদিন থেকেই দেখছি আমি স্টেশনে। কথাগুলো বলে মজি মুচকি হাসল। এই হাসিটা হেসেই মনে হয় সে তার নিজের জীবনকে উপহাস করে। অফিসার করুণ দৃষ্টিতে মজির দিকে তাকিয়ে রইলেন। নিজেকে সামলে নিয়ে মজিকে আবার জিজ্ঞাসাবাদ শুরু করলেন অফিসার। পুলিশের হাতে কতবার ধরা পড়েছ? এইবার নিয়ে 3 বার। কি কি মামলায় অ্যারেস্ট হয়েছ? শুধু চিন্তাই স্যার। এর আগে কোনো খুনের সাথে জড়িত হয়েছিলে? জি না স্যার। এই আসনের বর্তমান এমপি খুন হয়েছেন শুনেছ? জি স্যার। এমপির কিলিং মিশনে তুমিও ছিলে? মজি মাথা নিচু করে ফেলল। কি ব্যাপার, কথা বলছো না কেন? জি স্যার। মোট কয়জন ছিলে? 5 জন। কে কে? আমি, বজলু, মস্ত, কাইল্লা আর দিলু। ওরা কারা? বজলু আর মস্ত আমার সাথেই চলে। কাইল্লা হইতেছে ওই এলাকার মাস্তান। দেলুরে স্যার চিনি না, হে নাকি শুটার, ঢাকাতে খাইছিল। ওই কার নির্দেশে ওই এমপি সাহেবের খুন করা হয় এইটা স্যার আমি ঠিক জানি না। তবে কাইল্লা কইছে ওই লাভলু ভাই আর ওই সাবেক এমপি সাহেবের কথা। তোমার দায়িত্ব কি ছিল? রাস্তায় পাহারা দেওয়া। তোমার হাতে অস্ত্র ছিল? জি স্যার। অস্ত্রটা কে দিয়েছিল? কাইল্লা। বজলুর হাতেও অস্ত্র ছিল? জি স্যার, সবার হাতেই। কাইল্লা কি করছিল? ওই গাড়িতে বহা ছিল। ওকে মজি, ধন্যবাদ তোমাকে। মস্তকে যে রুমে রাখা হয়েছে সেই রুমে আসলেন অফিসার। রুমে এসে দেখলেন মস্ত মেঝেতে বসে বসে কাঁদছে। অফিসারকে দেখে সে পা জড়িয়ে ধরে বলতে লাগলো, স্যার, আপনি যা জিজ্ঞাসা করবেন আমি সব কইয়া দিমু। আমারে কারেন্টের চেক দিয়েন না স্যার। ঠিক আছে, দেব না, এবার উঠে বসো। মস্ত অফিসারের পা ছেড়ে মাথা নিচু করে বসে রইল। অফিসার মস্তর দিকে তাকিয়ে দেখল ও এখনো কাঁদছে। মস্তর চেহারার মধ্যে একটা ইনোসেন্ট ও সন্ত্রাস ভাব আছে। ছেলেটাকে দেখে বোঝাই যায় না ও একজন ছিনতাইকারী। নাম কি? মোস্তাফিজুর রহমান। লেখাপড়া করেছো? জি স্যার, এসএসসি পাশ করেছি। রেজাল্ট কি ছিল? A+। হোয়াট? তোমার বাবা মা জীবিত আছেন? জি স্যার। ওনারা কিছু করেন? দুজনেই ব্যাংকে চাকরি করেন। কোন ব্যাংকে? সোনালী ব্যাংক। ওনারা কোন পোস্টে চাকরি করেন? দুজনেই প্রিন্সিপাল অফিসার স্যার। তোমরা ভাই বোন কয়জন? আমি আর আমার এক বড় বোন আছে। তোমার বোন কি করেন? ও মেডিকেলে পড়ছে। এত ভালো ফ্যামিলির ছেলে তুমি নষ্ট হলে কিভাবে? মস্ত মাথা নিচু করে বসে রইল। তার চোখ দিয়ে এখনো জল ঝরছে। অফিসার মস্তর মাথায় হাত রেখে বলল, বলো আমাকে, অন্ধকার পথে কিভাবে এলে? স্যার, বাবা মা সারাদিন অফিসে থাকতো, বড় বোন পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতো সারাদিন। আমাকে সময় দেওয়ার মতো কারো হাতে সময়ই থাকতো না। একসময় নিজেকে খুব একা লাগতে লাগলো। একাকিত্ব কাটানোর জন্য পাড়ার ছেলেদের সাথে মিশতাম। ওদের সাথে মিশতে মিশতেই নেশাখোর হয়ে যাই। নেশার টাকা জোগাড় করতেই জড়িয়ে পড়ি ছিনতাইয়ে। এর আগে কোনোদিন পুলিশের হাতে ধরা পড়েছো? জি না স্যার। এবারই প্রথম? জি স্যার। এমপির কিলিং মিশনে তুমিও ছিলে? জি স্যার। এই কিলিং মিশন কিভাবে কি হয়েছে আমাকে বলো। মস্ত কিলিং মিশনের বিস্তারিত বর্ণনা দিল। তার বর্ণনা ও মজি ও বজলুর বর্ণনা হুবহু মিলে গেল। 3 জনের কথাতেই এসেছে কাইল্লা, দেলু ও লাভলুর নাম।
কাইল্লাকে যে রুমে রাখা হয়েছে সেই রুমে অফিসার ঢুকলেন। অফিসারকে দেখেই কাইল্লা দাঁড়িয়ে সালাম দিল। নাম কি? আবুল কালাম। আর কোনো নাম আছে? জি স্যার, আমার চেহারা তো কালা, তাই মানুষ আমারে কাইল্লা বইলা ডাকে। তোমার নামে মামলা আছে? কয়েকটা। খুনের মামলাও আছে? একটা আছে স্যার। এত মামলা কেন তোমার নামে? স্যার, রাজনীতি করি তো, সব রাজনৈতিক প্রতিহিংসার মামলা। এমপি সাহেব খুন হয়েছেন শুনেছ? জি স্যার, শোনার পর থেকে রাইতে ঘুমাইতে পারি না স্যার। এমপি সাহেব খুব ভালো মানুষ আসছিল, আমারে খুব আদর করত। এই ভালো মানুষটাকে খুন করলে কেন? কি কন স্যার? তবা তবা, কিন্তু ওরা তো তোমার কথাও বলল। ওরা মিথ্যা কথা কইছে। কেন ওরা তোমার নামে মিথ্যে বলবে? স্যার, ওরা চিন্তাই করে। একবার আমি ওদের খুব মাইর দিছিলাম, এই জন্য হয়তো ওরা প্রতিশোধ নেওয়ার জন্য আমার এই মামলায় জড়াই বাঁচাইতেছে। অফিসার অনেকক্ষণ কাইল্লার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে মুখে ভয়ের কোনো আবেশ নেই। সে যে মিথ্যে বলছে তার চোখ মুখ দেখে তা বোঝা যাচ্ছে না। অফিসার বুঝতে পারল কাইল্লা খুব ধূর্ত প্রকৃতির। অফিসার একজন কনস্টেবলকে ডেকে বললেন, শোনো, বাকি তিনজনকে এনে এই রুমে রাখো, সবাইকে চা নাস্তা দাও। কাইল্লা, বজলু, মস্ত ও মজি এখন একই রুমে। তাদেরকে চা নাস্তা দেওয়া হলো। যতক্ষণ চা নাস্তা খেলো ততক্ষণ কেউ কারো সাথে কোনো কথা বলল না। চা নাস্তা খাওয়ার পর কাইল্লা বজলুর দিকে তাকিয়ে বলল, কামটা ঠিক করলি না বুঝলু? সব কইয়া দিলি? কি কইছি? ওই কুত্তার বাচ্চা বরস তো চিন্তায়, আবার তোর কাছে হাসামিসা। কাইল্লা ভাই, মা বাপ তুই লাগাইল দিও না, ভালো হইব না। ওই নেশাখোরের বাচ্চা কি করবি? বাইর হই, তারপর অফিসার কাইল্লার রুমে ঢুকলেন। কাইল্লার দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার কাল্লা, মারামারি হয়েছে নাকি? জি স্যার, ওরা আমারে একা পাইয়া মারছে। কইছিলাম না স্যার, ওরা আমার প্রতি প্রচন্ড রাগ। এই যে দেখেন, মাইরা আমার চোখ বুলাইয়া দিছে। তাই তো। এবার তো বুঝছেন স্যার, ওরা শুধু শুধু খুনের ব্যাপারে আমারে জড়াই বাঁচাইতেছে। কাইল্লার কথা শুনে অফিসার হাসলেন। একটা সিগারেট ধরিয়ে সময় নিয়ে টানলেন। এরপর চেয়ারটা টেনে নিয়ে ঠিক কাইল্লার সামনে গিয়ে বসলেন। কাইল্লা, তুমি খুব ধূর্ত। তোমার সাথে আজ আমার অনেক কথা হবে, তবে তার আগে তোমাকে একটা সিনেমা দেখাই। অফিসার একজন কনস্টেবলকে ডাকলেন তার ল্যাপটপটা নিয়ে আসতে। এই রুমে সিসিটিভি ক্যামেরা ফিটিং করা আছে। কাইল্লাদের কথোপকথন ও মারামারি সব কিছুই রেকর্ড হয়েছে। রেকর্ডটা প্লে করলেন অফিসার। রেকর্ডটা দেখে কাইল্লা মাথা নিচু করে ফেলল। অফিসার তার সামনে গিয়ে বললেন, আমি তোর মুখ থেকে এই খুনের আদ্যপান্ত জানতে চাই। স্যার, আমি জানি না স্যার। জানাবি একটু পরেই। অফিসার দুজন কনস্টেবলকে ডেকে বললেন, ওরে পানি থেরাপি দেওয়ার ব্যবস্থা করো। কাইল্লাকে পানি থেরাপি দেওয়া হলো। ও এখন জোরে জোরে শ্বাস নিচ্ছে। বল, কিভাবে খুন করা হয়েছে এমপি সাহেবকে? জানি না স্যার। বুঝেছি, তুই খুব শক্ত মাল। এবার কাইল্লাকে ইলেকট্রিক শক দেওয়া হলো। ইলেকট্রিক শক কাইল্লা বেশিক্ষণ সহ্য করতে পারল না। বলতে লাগলো, কইতাছি স্যার, স্যার কইতাছি। বল। একদিন লাবলু ভাই ফোন কইরা আমারে কইল, কাইল্লা একটু আমার চেম্বারে আয়, তোর সাথে কথা আছে। আমি লাবলু ভাইয়ের সাথে দেখা করতে গেলাম। উনি একটা নির্জন রুমে আমারে নিয়া এমপি সাহেবের খুন করার কথা কইল। আমি হাতকে উঠলাম, কইলাম, এটা কি কর ভাই? লাবলু ভাই আমার কাঁধে হাত রাখা কইল, তার কিছু করতে হইব না, তুই শুধু রেডি করবি। মূল কাজটা করতে ঢাকা থেকে লোক আসবো। সাবেক এমপি সাহেব অলরেডি একজন লোককে রেডি করে ফেলেছেন। তারপরেও আমি রাজি হইতে চাই নাই। লাবলু ভাই অনেক টাকার লোভ দেখাইল, তারপর রাজি হয়ে গেলাম। কত টাকা দিয়েছিল? 12 লাখ। ওই তিনজনকে কত করে দিয়েছিস?
50,000 করে। বাকি 10,50,000 তুই নিয়েছিস? জি স্যার। অয়ন হাসান লাভলু শহরের প্রভাবশালী নেতা। কথিত আছে তার ক্যাডার বাহিনী রেজিস্ট্রি অফিস, পাসপোর্ট অফিস সহ যেসব অফিসে অবাধে ঘুষ চলে সেসব অফিস নিয়ন্ত্রণ করে। এসব অফিসে কোনো কাজ করতে গেলে তার ক্যাডার বাহিনীকে একটা নির্দিষ্ট হারে চাঁদা দিতে হয়। তাছাড়া শহরের বালুমহল ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে সে। ঠিকাদারি ব্যবসাতেও তার একচ্ছত্র আধিপত্য। তার হয়ে কাজ করে প্রায় 1,000 ক্যাডার বাহিনী। এই শহরে তার বিরুদ্ধে কথা বলার সাহস কারোই নেই। সে সাবেক এমপির বিশ্বস্ত লোক। এমপি পরিবর্তন হলেও শহরে তার প্রভাব এতটুকুও কমেনি। প্রতিদিন তার লক্ষ লক্ষ টাকা ইনকাম। প্রতিটি ক্যাডারকে সে দিন হিসাবে টাকা দেন। টাকা দিতে হয় উপর মহলেও, তাই উপর মহলেও তার বিরাট শক্তি। এমন একজন প্রভাবশালী লোককে অ্যারেস্ট করার আগে পুলিশকে 2টি জিনিস অবশ্যই মাথায় রাখতে হচ্ছে। 1, উপরের মহলের চাপ, আর 2, তার ক্যাডার বাহিনীর প্রতিক্রিয়া। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তার ব্যাপারে জানানো হলো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গ্রিন সিগন্যাল পাওয়ার পর লাভলুকে গ্রেফতারের জন্য প্রস্তুতি নিতে শুরু করলো আইন শৃঙ্খলা বাহিনী। লাভলু যে বাসায় থাকেন তার নিচতলায় তার ব্যক্তিগত চেম্বার। পরিবার নিয়ে বাস করেন দোতলায়। তিনি সাধারণত রাত 12টা পর্যন্ত তার কর্মীদের সময় দেন। রাত 12টার পর বাসায় গিয়ে ইনসুলিন নেন। রাতের খাবার খান রাত 1টার পর। ঘুমোতে যান রাত 2টার দিকে। ঘুম থেকে ওঠেন বেলা 12টার পর। গোয়েন্দারা জানতে পারলেন লাভলুর বাসার সীমানা প্রাচীরের বাহিরে তার বোনের বাসা। লাভলুর বাসা ও তার বোনের বাসার মধ্যে একটা সুড়ঙ্গ পথ আছে। রাত 2টার দিকে লাভলু ও তার বোনের বাসা ঘিরে ফেলল আইনশৃঙ্খলা বাহিনী। লাভলুকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে আনা হলো রাত 3টায়। ভোরের আলো ফোটার আগেই তার অনুসারীরা খবর পেয়ে গেল। পুরো শহর জুড়ে শুরু হলো ভাঙন। গাড়ি পোড়ানো হলো, সড়ক ও রেলপথ অবরোধ করে রাখা হলো। শহরের মানুষ ঘুম থেকে উঠে দেখল এক অন্য শহর। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলো, র্যাবের টহল জোরদার করা হলো। এরপরেও লাভলুর অনুসারীদের তাণ্ডব প্রতিহত করতে হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর। লাভলুকে আদালতে তোলা হলো। চাওয়া হলো 15 দিনের রিমান্ড। তার পক্ষে আদালতে দাঁড়ালেন প্রায় 100 আইনজীবী। সবাই রিমান্ডের বিরোধিতা করলেন, কিন্তু আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করলেন। আদালতের ভিতরেই আইনজীবীরা হট্টগোল শুরু করলেন। আদালত থেকে বের হয়ে শুরু করলেন মিছিল। আদালত থেকে প্রিজন ভ্যানে তুলতে পুলিশের খুব হিমশিম খেতে হলো। তবে লাভলু সব সময় হাস্যোজ্জ্বল। গ্রেপ্তার, রিমান্ড এসবকে যেন সে এনজয় করছে। আদালত থেকে প্রিজন ভ্যানে ওঠা পর্যন্ত ভি চিহ্ন প্রদর্শন করতে করতে আসলো সে। লাভলুকে রিমান্ডে নেওয়া হয়েছে একথা শোনার পর তার অনুসারীরা বেপরোয়া হয়ে গেল। রেল লাইনের স্লিপার তুলে ফেলল, বড় বড় গাছ কেটে ফেলা হলো মহাসড়কে। চোরাগুপ্ত হামলা হলো পুলিশের উপরেও। সাধারণ মানুষ রাস্তায় কেউই বের হচ্ছে না। শহরের দোকানপাট ও মার্কেটগুলো বন্ধ। পুরো শহর জুড়ে যেন অঘোষিত হরতাল চলছে জ্বালাও পোড়াও। লাভলুর প্রতিপক্ষ হলেন কমিশনার আহমদ। লাভলুর অনুসারীদের ধারণা লাভলুর গ্রেফতারের পেছনে আহমদের হাত আছে, তাই আহমদের বাড়িতেও হামলা চালানো হলো। হামলা করা হলো আহমদের ব্যবসা প্রতিষ্ঠানেও। শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পুরো শহর জুড়ে মোতায়েন করা হলো বিজিবি। রিমান্ডের প্রথম দিন 3 জন অফিসার ঢুকলেন লাভলুকে জিজ্ঞাসাবাদ করার জন্য। কেমন আছেন? গ্রেফতার করে রিমান্ড এনে জিজ্ঞাসা করছেন কেমন আছে? করার কিছু ছিল না, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আপনাকে গ্রেফতার করা হয়েছে। কিসের তথ্য? কোনো তথ্য নেই। আমাকে গ্রেফতার করা হয়েছে রাজনৈতিকভাবে হেয় করার জন্য। আমার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে একটা মহল আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমরাও জানি আপনি জনপ্রিয়, কিন্তু কতটুকু জনপ্রিয় সেটা গ্রেপ্তারের আগে আপনারা আন্দাজও করতে পারেননি। আমাকে গ্রেপ্তার করার পর সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে।
আদালতে শত শত আইনজীবী আমার পক্ষে দাঁড়িয়েছে। তবে একটা কথার সাথে একমত হতে পারছি না। সাধারণ মানুষ নয়, আপনার জন্য রাস্তায় নেমেছে আপনার ক্যাডার বাহিনী। মুখ সামলে কথা বলুন অফিসার। আমি স্বচ্ছ ভাবমূর্তির একজন নেতা। সাধারণ মানুষ আমাকে ভালোবাসে। আমার কোনো ক্যাডার বাহিনীর দরকার নেই। তাহলে সাব রেজিস্ট্রি অফিসে যে ক্যাডার বাহিনী আছে ওরা কার? আমার জানা নেই। ও আচ্ছা, থাকে সব প্রসঙ্গ। এবার মূল কথায় আসি। এমপি সাহেবকে খুন করা হয়েছে, শুনেছেন? শুনবো না মানে? উনি আমার দলের লোক ছিলেন, একজন সৎ মানুষ ছিলেন। কে খুন করলো তাকে? কে এমপি সাহেবকে খুন করেছে তা দিবালোকের মতো স্পষ্ট। এটা বিরোধী দলের কাজ। কিন্তু বিরোধী দলের অনেক লোকদের গ্রেফতার করার পরেও কোনো তথ্য পাওয়া যায়নি। তথ্য কি কেউ সহজে দেবে? এবার দ্বিতীয় অফিসার কথা শুরু করলেন। ঠিকই বলেছেন, আসলে সহজে কেউ তথ্য দিতে চায় না, তাই আমাদের একটু বেশি পরিশ্রম করতে হয়। আমরা আশা করি আপনার কাছ থেকে সহজেই সকল তথ্য পাবো। কিসের তথ্য জানতে চান আমার কাছে? এমপি সাহেবকে কে খুন করেছে সেই তথ্য। এই তথ্য আমি কি করে বলবো? অফিসাররা তাকে থামালেন না। তারা বসে বসে তার বক্তব্য শুনতে লাগলেন। আজকে লাভলুর চেহারাটা কিছুটা মলিন, চোখটাও হালকা লাল। আজকেও তিনজন অফিসার একসাথে ঢুকলেন তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। লাভলু কোনো কথা বলল না, অফিসারদের তাকিয়ে শুধু দেখল। আমাকে একজন লোকের সাথে আপনার পরিচয় করিয়ে দেব। একজন কনস্টেবল কাইল্লাকে নিয়ে রুমে ঢুকলো। দেখুন তো ওকে চেনেন কিনা। কোথাও দেখেছি মনে হয়। লাভলুর কথা শুনে অফিসার কিছুটা হাসলেন। কিছুটা আশ্চর্য হতে দেখা গেল কাইল্লাকে। কাইল্লা, ওনাকে তুমি চেনো? জি স্যার। তোমার সাথে কি ওনার কথা হয়েছে কোনোদিন? জি হয়েছে। সর্বশেষ কি নিয়ে কথা হয়েছে? কাইল্লা মাথা নিচু করে ফেলল। এবার লাভলু বলতে শুরু করলো। আমি একজন জনপ্রিয় নেতা। আমার সাথে অনেকেই কথা বলতে আসে। সেও হয়তো এসেছিল। সবার কথা কি আমার মনে থাকে? আপনার মনে না থাকলেও কাল্লা ঠিকই মনে আছে। আমরা ওর মুখ থেকেই শুনতে চাই। কাল্লা বলো, সর্বশেষ কি কথা হয়েছে ওনার সাথে? কাইল্লা একবার লাভলুর দিকে আরেকবার অফিসারের দিকে তাকাচ্ছে, কিন্তু কোনো কথা বলছে না। ওর চোখ মুখে ভয়ের ছাপ স্পষ্ট। কথা বলছো না কেন? কাইল্লা এবার কেঁদে দিল। হাউমাউ করে কাঁদছে ও। আমার বউ পোলাপান আছে স্যার। তাদের কি হয়েছে স্যার বলো? স্যার কি ব্যাপার বলো? স্যার। কাল্লা, কাইল্লা আর কোনো কথা বলল না। সে ধীরে ধীরে ঢলে পড়ল মেঝেতে। রিমান্ডের তৃতীয় দিন। আজ অবশ্য লাভলুর চেহারা বেশ মলিন, কিছুটা চিন্তিতও মনে হচ্ছে। কাইল্লাকে সাথে নিয়ে অফিসাররা লাভলুর রুমে ঢুকলেন। আজ কাইল্লাকে কিছুটা সতেজ মনে হচ্ছে, চোখে মুখে ভয়ের ছাপও কম। কাল্লা, লাবলু সাহেব বলছেন তোমাকে উনি ভালোভাবে চেনেন না। কোথাও হয়তো দেখেছেন। কথাটা কি সত্যি? জি না স্যার। তাহলে সত্যটা কি? উনি আমাকে ভালোভাবেই চিনেন। ওনার কোনো দরকার হলে আমাকে ডাকতেন। সর্বশেষ তোমাকে কি কারণে ডেকেছিল? এমপি সাহেবকে খুনের ব্যাপারে। কথাটা শুনে লাভলু উত্তেজিত হয়ে দাঁড়িয়ে পড়ল। আই কাল্লা, হারামির বাচ্চা! বিরোধী দলের টাকা খাইয়া আমারে খুনে জড়াইবার চাইতাছস? পরিণাম ভালো হইব না কিন্তু। একজন অফিসার লাভলুর দিকে তাকিয়ে বললেন। লাবলু সাহেব শান্ত হন, আগে ওর কথা শুনি। লাভলু আরো উত্তেজিত হয়ে গেল। কি শুনবেন ওর কথা? এটা দিবালোকের মতো স্পষ্ট। আমার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে কোনো মহলোকে পাঠিয়েছে আমাকে খুনে জড়ানোর জন্য। তবে ষড়যন্ত্রকারীরা কোনো দিন সফল হবে না। ষড়যন্ত্রের সকল জাল ছিন্ন করে একদিন ঠিকই জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে সামিল হব ইনশাল্লাহ। তিনজন অফিসারের মধ্যে একজন বয়সে তরুণ। তরুণ অফিসারটি, এটা রাজনৈতিক মঞ্চ নয় যে আপনার ইচ্ছে মতো কথা বলে যাবেন। এবার থামেন। তরুণ অফিসারের কথাটি লাভলুর ইগোতে লাগলো। অফিসারকে উদ্দেশ্য করে বলল, তোমার মতো অফিসার আমি সবসময় পকেটে রাখি, আর তুমি আমাকে ধমক দাও? লাভলুর কথায় অফিসারও চটে গেল।
লাভলুর কলার চেপে ধরে বলল, আমার মতো অফিসারদের কেউ পকেটে রাখতে পারে না। পকেটে রাখা দুঃসাহস কেউ কোনোদিন দেখায়নি, বুঝেছিস? এই অফিসার, তোর এত বড় সাহস, তুই আমার কলার ধরিস? তুই তোয়াজারি করিস? আজ তো শুধু কলার চেপে ধরেছি, যদি তথ্য না পাই তাহলে আগামীকাল অনেক কিছুই হবে। বিফাস্ত চেহারা নিয়ে বসে আছে লাভলু। তিনজন নয়, আজ শুধুমাত্র তরুণ অফিসারটি ঢুকলেন তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। অফিসার রুমে ঢুকে একটা সিগারেট ধরালেন। সিগারেটটি টানতে টানতে লাভলুর চারপাশে ঘুরছেন। লাভলু অগ্নি চোখ দিয়ে অফিসারকে দেখছে। কেউ কোনো কথা বলছে না। সিগারেটটি শেষ করে অফিসার চেয়ার টেনে লাভলুর সামনে এসে বসলেন। লাভলু সাহেব, আপনি যে এই খুনের সাথে জড়িত এতে আমাদের কোনো সন্দেহ নেই। আপনি স্বীকার করুন বা না করুন, তাতে আমাদের কিছু আসে যায় না। তবে একটি তথ্য আমাদেরকে আপনার দিতে হবে। এই খুনের ব্যাপারটা কি সাবেক এমপি সাহেবও জানতেন? কি বলছেন আজে বাজে কথা? আজে বাজে কথা ছাড়া উপায় কি বলুন? আমি বলেছি তো এইসব আমি কিছুই জানি না, এটা একটা ষড়যন্ত্র। অনেক কিছু জানেন লাভলু সাহেব। রিমান্ডের খাঁচায় যেহেতু ঢুকেছেন, সত্যটা আপনাকে বলতেই হবে। আমি যে ব্যাপারে জানি না তা কি করে বলবো? কি করে বলবেন? সেই ব্যবস্থা আমাদের কাছে আছে। পানি থেরাপির নাম শুনেছেন? মানে? মানে অতি সহজ। তথ্য যদি বের না হয় তাহলে আমরা পানি থেরাপির ব্যবস্থা করি। এটা বেশ কষ্টদায়ক। কেমন কষ্টদায়ক জানেন? এই ধরুন, আপনি পুকুরে ডুব দিলেন, কেউ আপনাকে ঠেসে ধরলো, আপনার দম বন্ধ হয়ে আসছে, কিন্তু আপনি উঠতে পারছেন না। এটাও যদি কাজ না হয় তাহলে আরও আপ্যায়নের ব্যবস্থা আছে। সেটার নাম ইলেকট্রিক শক। সহ্য করতে পারবেন তো লাভলু সাহেব? লাভলু কোনো কথা বলছে না, একদম নীরব। অফিসার একের পর এক প্রশ্ন করেই যাচ্ছেন, কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না লাভলু। কি বোবা হয়ে গেলেন নাকি? কিন্তু কথা তো আপনাকে বলতেই হবে লাভলু সাহেব। এমন সময় আরও দুজন অফিসার রুমে ঢুকলেন। তরুণ অফিসারকে উদ্দেশ্য করে একজন বললেন, কোনো তথ্য পেলে? জি না স্যার। তাহলে তো বেশ মুশকিল। তথ্যই যেহেতু পেলাম না, তাহলে কি করা বলো তো? স্যার, ক্রস ফায়ারে দিয়ে দেন। এমন প্রভাবশালী নেতাকে ক্রসফায়ারে দেওয়া যাবে? দেয়া যাবে স্যার, আমার কাছে একটা বুদ্ধি আছে। শোনেন বুদ্ধিটা। লাভলু সাহেবকে নিয়ে আমরা রাস্তায় বের হব। স্বাভাবিকভাবেই ওনার ক্যাডার বাহিনী আমাদেরকে আক্রমণ করবে, কিন্তু ক্যাডারকে প্রতিহিত করার আগে ওনাকে মেরে ফেলবো। তারপর বলবো ক্রস ফায়ার। চমৎকার আইডিয়া তো তোমার। তথ্য না দিলে কি আর করা? তা লাভলু সাহেব তথ্য দিবেন নাকি জীবনটা দিবেন? লাভলু আগের মতোই নীরব, কোনো কথা বলছে না। তবে চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে কিছুটা আতঙ্কিত। মনে মনে ভাবছে, সত্যিই কি ওরা আমাকে ক্রস ফায়ারে দিবে? আবার নিজেই নিজেকে সান্ত্বনা দিচ্ছে। আমাকে ভয় দেখাচ্ছে। আজকে আর কোনো কথা জিজ্ঞেস করলেন না অফিসাররা। রিমান্ডের পঞ্চম দিন। আতঙ্ক, ভয়, হতাশা নিয়ে বসে আছে লাভলু। মনে মনে ভাবছে 5 দিন যাবৎ সে রিমান্ডে। বাহিরে কি হচ্ছে তা সে কোনোভাবেই জানে না। কত মন্ত্রী এমপিদের সাথে তার সাক্ষাৎ, ওরা নিশ্চয়ই তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য কিছু না কিছু করবেই। পুলিশরা হয়তো তাকে ক্রস ফায়ারের ভয় দেখাচ্ছে। তার মতো প্রভাবশালী নেতাকে কি ক্রস ফায়ারে দেওয়া সম্ভব? এটা পুলিশের কৌশল হয়তো, কিন্তু ঢাকার এক নেতাকেও তো ক্রস ফায়ারে দিয়েছিল পুলিশ। সেও তো তার মতো প্রভাবশালী ছিল। তাহলে কি সত্যি? এখন কি করবে সে? বলে দিবে সব? বলে দিলে তো ফাঁসি হয়ে যেতে পারে। ফাঁসি হলেও তো সে আরও কিছুদিন বেঁচে থাকবে। তাছাড়া হাইকোর্ট, সুপ্রিম কোর্ট তো আছেই, সেখানেও তো খালাস হয়ে যেতে পারে তার। খালাস না হোক, মৃত্যুদণ্ডটা বাতিল হলেও তো সে বেঁচে থাকবে। কিন্তু যদি ক্রস ফায়ার হয় তাহলে অকালেই জীবনটা শেষ। লাভলু কিছু ভাবতে পারছে না। তার মাথাটা ঘোরাচ্ছে, চোখেও কেমন যেন ঝাপসা দেখছে। দীর্ঘশ্বাস ছেড়ে
সে নিজেই নিজেকে জিজ্ঞেস করলো, কি করবো আমি এখন? এর আগেও লাভলু অনেক খুন করিয়েছে, কিন্তু কোনো খুনের মামলা তাকে স্পর্শ করেনি। এবারও সে ভেবেছিল তাই হবে, কিন্তু এবার সে ফেঁসে গেল। কি দরকার ছিল এমপিকে খুন করার? এতে তো তার কোনো লাভও ছিল না। লাভ যা হতো তা তো সাবেক এমপির। তাহলে কেন সে এই খুনে জড়ালো? নিজের নির্বুদ্ধিতার জন্য নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করছে লাভলুর। 3 জন অফিসার তার রুমে ঢুকলেন, সাথে নিয়ে আসলেন কাইল্লাকেও। একজন অফিসারের হাতে একটি রিভলভার। একজন অফিসার তাকে রিভলভারটি দেখিয়ে বললেন, লাবলু সাহেব, দেখুন তো এই রিভলভারটা চেনেন কিনা। যদি চেনেন ভালো, যদি না চেনেন তাহলে এই রিভলভারটি দিয়ে আপনাকে ক্রস ফায়ার করা হবে। কাল্লাকে সাথে নিয়ে এসেছি, কেন জানেন? কাল্লাই আপনাকে গুলিটা করবে, তাতে আমাদের দুর্নামটা কম হবে। আমরা বলবো আপনার রিভলভারের গুলিতে আপনি মারা গেছেন। সিদ্ধান্ত আপনার, অনলি 10 মিনিটস। লাভলুর মনের মধ্যে একটা আতঙ্ক দেখা দিয়েছে। তার শ্বাস প্রশ্বাস ঘন ঘন চলছে, মাথাটা হালকা ঘোরাচ্ছেও। আরেকজন অফিসার বললেন, কাল্লা, তোমাকে যেভাবে বলা হয়েছে সেইভাবে কাজটা করবে। তুমি যদি চালাকি করতে চাও তাহলে তুমিও ক্রস ফায়ারে পড়বে। একজন অফিসার লাভলুকে উদ্দেশ্য করে বললেন, তো লাবলু সাহেব, এবার যাওয়া যাক। লাভলু কোনো কথাই বলছে না, ঠাঁই বসে আছে। কি ব্যাপার লাবলু সাহেব, উঠুন। লাভলু এবারে উঠে দাঁড়ালো, অফিসারকে উদ্দেশ্য করে বলল, আমি সব বলছি। বলুন। লাভলু কিছুটা সময় নিল, তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে লাগলো, একদিন সাবেক এমপি সাহেব আমাকে ফোন করে বলল ওই দিনে যেন ঢাকায় গিয়ে তার সাথে দেখা করি। আমি রাতে তার বাসায় তার সাথে দেখা করলাম। তিনি আমাকে এমপি সাহেবকে খুন করার পরিকল্পনার কথা বললেন। আমি বললাম, এত বড় রিস্ক নেওয়া কি ঠিক হবে এমপি সাহেব? সাবেক এমপি সাহেব মৃদু হেসে বললেন, রিস্ক কেন বলছো লাবলু? বর্তমান এমপি সাহেব খুন হলে কেউ আমাদেরকে সন্দেহ করবে না, সন্দেহ করবে বিরোধী দলকে। আর এমপি না থাকলে উপনির্বাচন হবে, সেখানে নিশ্চিত আমি নমিনেশন পাবো। আর আমি এমপি হলে সবচেয়ে লাভবান হবে তুমি। এমপি সাহেবের কথাটা আমার মনে ধরলো, আমিও সায় দিলাম। শুটার আনা হলো ঢাকা থেকে। স্থানীয়ভাবে সহযোগিতা করেছিল কাইল্লা ও আরও কিছু ছেলেরা। এই রিভলভারটা কি সাবেক এমপি সাহেবের? জি। উনি কেন দিয়েছিলেন? শুটারকে সাহায্য করার জন্য কাইল্লা সহ 4 জন লোক ছিল। আমার আর কাইল্লার 3টি অস্ত্র ছিল। আর একটি অস্ত্র কম পড়ায় সাবেক এমপি সাহেবকে বলেছিলাম, তিনি এই রিভলভারটি পাঠিয়েছিলেন। সাবেক এমপি অবসরপ্রাপ্ত কর্নেল আরবাজ খান থাকেন ঢাকার অভিজাত এলাকায়। বর্তমান এমপি হত্যার সংশ্লিষ্টতা শোনার পর থেকেই ওনাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। না, তিনি ঢাকা ছেড়ে কোথাও যাননি। তার জীবনযাত্রাও ছিল স্বাভাবিক। লাভলু গ্রেপ্তার হওয়ার পর লাভলুকে ছাড়িয়ে নেওয়ার জন্য তার তদবিরও দেখা যায়নি। অপরাধীরা সাধারণত 2 ভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। 1, পালিয়ে গিয়ে বা আত্মগোপন করে। আর 2, নিজের জায়গাতে অবস্থান করে স্বাভাবিক জীবনযাপন করে। হয়তো সাবেক এমপি আরবাজ খান দ্বিতীয় চেষ্টাটিই করছেন। তিনি সাবেক সেনা কর্মকর্তা, 3 বারের এমপি ছিলেন, তাই তিনি বুঝেন কখন কি করতে হবে। লাভলু গ্রেপ্তার হওয়ার পর লাভলু ও তার স্ত্রীর মোবাইল ফোনটি নজরদারিতে রাখা হয়েছিল। উদ্দেশ্য ছিল তারা কোন কোন জায়গায় ফোন করে অথবা কোন কোন জায়গা থেকে তাদের নাম্বারে ফোন আসে। আশ্চর্যের ব্যাপার হলো, সাবেক এমপি আরবাজ খান লাভলুর ঘনিষ্ঠজন হলেও সে লাভলুর সেলফোন বা ল্যান্ডফোন অথবা লাভলুর স্ত্রীর সেলফোনে কোনো কল করেননি। লাভলুর আরও কয়েকজন ঘনিষ্ঠজনের সেলফোনেও নজরদারিতে রাখা হয়েছিল, কিন্তু সাবেক এমপি সাহেব কারো সাথে কোনো যোগাযোগ করেননি। হয়তো এটা তার একটা টেকনিক হতে পারে।
গোয়েন্দা তথ্য বলছে সাবেক এমপি সাহেব তার বাসায় অবস্থান করছেন। রাত 10টার দিকে পুলিশের 3টি এবং ডিবির 1টি গাড়ি গেল সাবেক এমপি সাহেবের বাসায়। 2 জন অফিসার ঢুকলেন বাসায়। একজন অফিসার দরজায় নক করলেন। ভিতর থেকে ভেসে আসলো, কে? আমরা পুলিশের লোক, দরজাটি একটু খুলুন। দরজাটি খুললেন স্বয়ং সাবেক এমপি সাহেব। কি ব্যাপার বলুন তো? স্যার, একটু ভেতরে এসে বসি। ওকে। এমপি সাহেব ও 2 জন অফিসার ড্রয়িং রুমে বসলেন। সাবেক এমপি সাহেব কাজের লোককে বললেন 3টি কফি নিয়ে আসতে। মিনিট 5-এর মধ্যেই কিছু নাস্তা ও কফি নিয়ে আসলো কাজের লোকটি। কফি চুমুক দিতে দিতে একজন অফিসার কথা বলতে শুরু করলেন। স্যার, আপনি যে আসনের এমপি ছিলেন সেই আসনের বর্তমান এমপি খুন হয়েছেন, শুনেছেন নিশ্চয়ই? একই মতাদর্শী। তাছাড়া এটি একটি জাতীয়ভাবে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা। শুনবো না কেন? আমরা একই এলাকার মানুষ। রাজনৈতিকভাবে এমপি সাহেবের হত্যার ঘটনায় বিরোধী দলীয় কিছু লোককে গ্রেফতার করা হয়েছিল। তাদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি, কিন্তু তথ্য পেয়েছে একজন ছিনতাইকারীর কাছ থেকে। সেই ছিনতাইকারীর তথ্যের ভিত্তিতে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য মতে এমপি হত্যার পিছনে আপনার সংশ্লিষ্টতাও আমরা পেয়েছি। হোয়াট? জি স্যার, কথা বাড়িয়ে লাভ নেই, আমাদের সাথে আপনায় যেতে হবে স্যার। কর্নেল সাহেব তার চোখের চশমাটি খুলে টেবিলের উপর রাখলেন। কতক্ষণ কি যেন ভাবলেন। ঠিক আছে, চলুন। অবসরপ্রাপ্ত কর্নেল আরবাজ খানকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে আনা হলো। পরদিন তোলা হলো আদালতে। 10 দিনের রিমান্ড চাওয়া হলো। আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করলেন। রিমান্ডের প্রথম দিন পায়ের উপর পা তুলে বসে আছেন সাবেক এমপি সাহেব। চোখে মুখে কোনো উদ্বিগ্নতা বা দুশ্চিন্তার ছাপ নেই। চেহারাটাও স্বাভাবিক, মনে হচ্ছে তিনি তার ব্যালকনিতে বসে আছেন। একজন অফিসার ঢুকলেন ওনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। অফিসার এমপি সাহেবকে সালাম দিলেন। সাবেক এমপি সাহেব মাথা নাড়িয়ে সালামের উত্তর দিলেন। অফিসার বসলেন না, দাঁড়িয়েই ওনাকে জিজ্ঞাসাবাদ শুরু করলেন। স্যার, 5 দিনের জন্য আপনাকে এখানে আনা হয়েছে। আপনি যদি তথ্য দিয়ে সাহায্য করেন তাহলে 5 দিনের প্রয়োজন হবে না। বলুন, আপনি কি জানতে চান? এমপি সাহেবের খুনের পরিকল্পনাটা তো আপনি করেছিলেন, তাই তো? নো, আই ডোন্ট নো। কিন্তু সবাই আপনার কথাই বলছে। কেন বলছে জানি না। এমপি সাহেবকে খুন করে আমার কি লাভ? লাভ আছে স্যার। উপনির্বাচনে আপনি নমিনেশন পাবেন, এমপি হবেন। এমপি তো আমি এর আগেও 3 বার ছিলাম। এমপির স্বাদ আমি পুরোটাই নিয়েছি। অন্যকে খুন করার প্রয়োজন কি? স্বচ্ছ চোখে তাই মনে হয়, কিন্তু মানুষের চাওয়ার শেষ নেই। আমার অতীত কিন্তু তা বলেন অফিসার। আমি সেনা কর্মকর্তা ছিলাম, ওখানে আমার সুনাম আছে। তারপর 3 বার এমপি হয়েছি। কেউ বলতে পারবে না আমি দুর্নীতির আশ্রয় নিয়েছি। আমি কেন একজন এমপিকে খুন করে এমপি হতে চাইব? হ্যাঁ, আপনার যথেষ্ট যুক্তি আছে, কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে। আপনি সাবেক সেনা কর্মকর্তা হিসেবে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের জন্য গুলি পান, তাই না? হ্যাঁ, পাই। আপনি সেই গুলি দিয়েছিলেন এমপি সাহেবকে খুন করার জন্য। ইম্পসিবল। আপনি ইম্পসিবল বললেও এটাই সত্য। আমার মনে হয় আপনি অসতর্কতাবশত গুলিগুলো দিয়েছিলেন, সেটাই এখন এভিডেন্স। নো, নেভার। তাহলে গুলিগুলো আপনাকে দেখায়। ওকে। অফিসার রিভলভারের সাথে গুলিগুলো এনে সাবেক এমপি সাহেবের সামনে রাখলেন। এই গুলিগুলো ঠিক আছে, কিন্তু এগুলো যে আমারই গুলি তা কি করে বুঝলেন? যাদের কাছে পেয়েছি তারা বলেছে। আমাকে ফাঁসানোর জন্য ব্যাপারটা করতে পারে। হ্যাঁ, এটাও হতে পারে। একটা প্রশ্ন করি স্যার, দেলুকে আপনি চেনেন? দেলু? কোন দেলু? কেন অস্বীকার করছেন স্যার? দেলুকে তো আপনি ঠিক করে দিয়েছিলেন। দেখুন, আপনি যা বলছেন তা আমার কাছে গল্প কাহিনীর মতো মনে হচ্ছে। বাস্তবতা হচ্ছে এই খুনের সাথে আমি কোনোভাবেই জড়িত নই। ঠিক আছে স্যার, আপনি যদি জড়িত না থাকেন তাহলে আপনার জন্য ভালো, দেশের জন্যও ভালো। আজ আর কথা বাড়াচ্ছি না, আগামীকাল আবার কথা হবে। রিমান্ডের 2য় দিন। আজ সাবেক এমপি সাহেবকে কিছুটা ক্লান্ত মনে হচ্ছে।
তিনি একটি চেয়ারে বসে আছেন, তার সামনে একটি টেবিল রাখা হয়েছে। একজন এসে তাকে এক কাপ কফি দিয়ে গেলেন। সাবেক এমপি সাহেব কফি খাচ্ছেন। অফিসার রুমে ঢুকে টেবিলের ওপাশের চেয়ারটায় বসলেন। স্যারকে আজ খুব ক্লান্ত মনে হচ্ছে। হ্যাঁ, ঘুম হয়নি। স্যার, কথা শুরু করি। শুরু করুন। আপনি বলেছিলেন দেলুকে আপনি চেনেন না। আজ একজনের সাথে আপনার পরিচয় করে দিচ্ছি। দেখুন তো ওনাকে চেনেন কিনা। এমন সময় লাভলুকে নিয়ে আরেকজন অফিসার রুমে ঢুকলেন। আরেকটি চেয়ারে তাকে বসানো হলো। অফিসার সাবেক এমপি সাহেবকে জিজ্ঞাসা করলেন, কিভাবে চেনেন? চিনি, ও আর আমি একই এলাকার মানুষ। শুধু কি একই এলাকার মানুষ, নাকি উনি আপনার কাছের মানুষ? মানে বলতে চাচ্ছি, লাবলু সাহেবকে তো আপনি শেল্টার দিতেন, তাই না? নো, নেভার। হি ইজ এ টেররিস্ট। শেল্টার দেওয়ার প্রশ্নই ওঠে না। ক্লান্ত, শ্রান্ত, বিধ্বস্ত চেহারা নিয়ে লাভলু সাবেক এমপি সাহেবের কথাগুলো শুনছিলেন। তার চোখে মুখে বিস্ময়ের ছাপ। হয়তো মনে মনে ভাবছেন, কি বলছেন উনি? যে লোকটি আমাকে সকল কাজে ব্যবহার করেছে, সে আমাকে টেররিস্ট বলছে। এবার অফিসার লাভলুর দিকে তাকালেন। লাবলু সাহেব এর আগে আমাদেরকে খুনের ব্যাপারে যে তথ্যগুলো দিয়েছেন তা ওনাকে শোনান। লাভলু তার কথা বলতে শুরু করল। লাভলুর কথা শুনে উত্তেজিত হয়ে উঠলেন সাবেক এমপি সাহেব। উত্তেজনায় দাঁড়িয়ে পড়লেন উনি। ইংরেজিতে লাভলুকে গালাগাল করতে করতে একসময় বেহুশ হয়ে গেলেন। কলকাতার পুলিশ দেলুকে কলকাতার একটি হোটেল থেকে গ্রেফতার করল। তারপর তাকে নিয়ে আসা হলো বাংলাদেশে। আদালতের মারফতে তাকে 5 দিনের রিমান্ডে আনা হলো। দেলু একটি চেয়ারে বসে আছে, তার সামনে একটি টেবিল। দেলুর বিপরীত পাশে গিয়ে একজন অফিসার বসলেন। অফিসার দেলুকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন, তারপর বললেন, আপনার চেহারাটা তো মাশাআল্লাহ, সিনেমার নায়ক হতে পারতেন। চেষ্টা করেছি, হতে পারিনি। সেই হতাশায় কি শুটার হয়েছেন? তাহলে শুটার হয়েছি টাকার জন্য। অন্য কিছু করেও তো টাকা রোজগার করা যায়। হ্যাঁ, করা যায়, কিন্তু কোনো একটা কাজের জন্য কেউ আপনাকে 1 কোটি টাকা দেবে না। বলেন কি? প্রতিটি শুটের জন্য আপনি 1 কোটি টাকা পান? শুটার দেলু হাসলেন। অফিসার লক্ষ্য করলেন দেলুর হাসিটাও চমৎকার। চেহারাটা আভিজাত্য মোড়ানো, দেখে বোঝাই যায় না ও একজন কিলার। এবার অফিসার দেলুর দিকে একটু ঝুঁকে বললেন, এমপি সাহেবকে শুট করতে কত টাকা পেয়েছেন? 1.5 কোটি। তবে মজার ব্যাপার হচ্ছে, এমপি সাহেবকে আমি গুলি করিনি। আমি গুলি করার প্রস্তুতি নিচ্ছিলাম, এমন সময় অন্য কেউ গুলি করে ওনাকে মেরে ফেলে। কিন্তু সবাই জানে আপনি গুলি করেছিলেন। হ্যাঁ, এই ব্যাপারটা আমি কাউকে বলিনি, কারণ তখনও কন্ট্রাক্টের 50 লক্ষ টাকা বাকি ছিল। তারা যদি জানতো তাহলে 50 লক্ষ টাকা তারা দিত না। আপনি কি সত্য বলছেন? হ্যাঁ, আমি সত্যিই বলছি। আমি শ্যুট করি দূর থেকে, কিন্তু এমপি সাহেবকে কাছ থেকে রিভলভার দিয়ে গুলি করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট দেখলেই আপনারা তা বুঝবেন। ঠিক আছে, বুঝলাম আপনি গুলি করেননি, কিন্তু আপনি তো কন্ট্রাক্ট করেছিলেন। কন্ট্রাক্টটা কার সাথে হয়েছিল? যার সাথে কন্ট্রাক্ট হয়েছিল তাকে দেখলে আমি চিনব। উনি নিশ্চয়ই ওই আসনের সাবেক এমপি সাহেব। না, ওনাকে আমি চিনি। তাহলে ওনার হয়ে আপনার সাথে কেউ কন্ট্রাক্ট করেছে? না, ব্যাপারটা এমন না। যারা কন্ট্রাক্ট করেছে তাদেরকে আমার কাছে রাজনৈতিক কোনো লোক মনে হয়নি। দেলু সাহেব, আপনি সাবেক এমপি সাহেবকে সেভ করছেন। কেন তাকে সেভ করব আমি? কারণ তার সাথে হয়তো এভাবে কন্ট্রাক্ট হয়েছে আপনার। মানুষকে খুন করার জন্য কন্ট্রাক্ট করি আমি, সেভ করার জন্য না। দেলুকে জিজ্ঞাসাবাদের পর পুরো মামলাটায় একটা ধোঁয়াশা সৃষ্টি হয়। এমপি সাহেবকে দেলু গুলি করেনি, তাহলে কে গুলি করল? সবাই বলছে দেলুকে কন্ট্রাক্ট করেছে সাবেক এমপি সাহেব, কিন্তু দেলু বলছে সাবেক এমপি সাহেবের সাথে তার কোনো কন্ট্রাক্টই হয়নি। তাহলে দেলুর সাথে কন্ট্রাক্ট করেছিল কে? অফিসার রুমে ঢুকে দেখে দেলু চোখ ব্যায়াম করছে। ব্যাপারটা অফিসারের কাছে কিছুটা আশ্চর্য মনে হলো। একজন আসামি যে হত্যা মামলায় রিমান্ডে আছে, সে কিভাবে ব্যায়াম চর্চা করতে পারে?
হয়তো রিমান্ড ব্যাপারটা তার জীবনের স্বাভাবিকের মতো হয়ে গেছে, সেজন্যই হয়তো। অফিসার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন দেলুর যোগব্যায়াম। দেলুও আর চোখে অফিসারকে দেখলেন, কিন্তু তার যোগব্যায়াম থামালেন না। মিনিট 5 পর দেলু ব্যায়াম শেষ করলেন, অফিসারকে উদ্দেশ্য করে বললেন, যোগব্যায়াম না করলে মনটা খুব বিষণ্ণ লাগে, তাই যে অবস্থায় থাকি আমি ব্যায়ামটা করি। ভালো অভ্যাস। তো স্যার, কাল তো সব বলে দিয়েছি, আজ আর কি জিজ্ঞেস করবেন? কাল যা বলেছেন সবই কি সত্যি বলেছেন? রিমান্ডে আমি মিথ্যা বলি না। এর আগেও কি আপনি রিমান্ডে এসেছেন? অনেকবার। সেই অভিজ্ঞতা থেকে আমি সব কিছু বলে দিই। প্রথম যেদিন রিমান্ডে এসেছিলাম সেদিন মিথ্যে বলেছিলাম। পুলিশ ঠিকই আমার মুখ থেকে সত্যটা বের করেছিল, শুধু শুধু শরীরকে কষ্ট দিয়েছিলাম। তারপর থেকে আমি রিমান্ডে আসলে সব বলে দিই। যে মামলাগুলোতে রিমান্ডে এসেছিলেন সেগুলো কি চলমান? না, সবগুলো শেষ হয়ে গেছে। কিভাবে শেষ হলো? আমি যখন কন্ট্রাক্ট করি তখন এই শর্তটাও থাকে যে আমি ধরা পড়লে তারা আমাকে ছাড়িয়ে নেবে। সবাই কি কথা রাখে? এখন পর্যন্ত কেউ শর্ত ভঙ্গ করেনি। ইন্টারেস্টিং। আসলে ওরা ভয়ে শর্ত ভঙ্গ করে না। আমাকে যদি ওরা ছাড়িয়ে না নেয় আর কোনোভাবে যদি আমি জেল থেকে বের হয়ে যাই, তাহলে তো ওদেরকে শ্যুট করব, এই ভেবেই হয়তো। জীবনে কতজনকে শুট করেছেন? এটা বলবো না। কেন? কারণ ওগুলো এখন অতীত। তাছাড়া আপনার মামলায় এগুলো কোনো কাজেও লাগবে না। কাজে লাগতেও তো পারে। 10-12 জন তো হবেই, এবং সবাই সমাজের উঁচু শ্রেণীর লোক। যারা করিয়েছেন তারাও তাই। এমপি সাহেবকে খুন করিয়েছেন সাবেক এমপি সাহেব, উনিও তো সমাজের উঁচু শ্রেণীর লোক, তাই না? সাবেক এমপি সাহেব এই খুন করিয়েছেন কিনা তা আমি জানি না, কারণ তার সাথে আমার কোনো ডিল হয়নি। আমি গতকালকে আপনাকে বলেছি, আমি শ্যুট করার আগেই অন্য কেউ এমপি সাহেবকে গুলি করেছে। হতে পারে। হতে পারে না স্যার, এটাই বাস্তব। আমি শ্যুট করলে আমি বলে দিতাম আমি শ্যুট করেছি। তাহলে কে শুট করলো? এটাই তো ভাবনার বিষয়। ওই ভাবনায় আমরা পরে আসি। এখন আপনাকে কিছু লোকের সাথে পরিচয় করে দিচ্ছি। অফিসার একজন কনস্টেবলকে ডাকলেন, বললেন 4 জন আসামিকে এই রুমে নিয়ে আসতে। কনস্টেবল কাইল্লা, বজলু, মজি ও মস্তকে রুমে নিয়ে আসলেন। 4 জনকে দেখিয়ে অফিসার দেলুকে জিজ্ঞাসা করলেন, ওদেরকে কি আপনি চেনেন? হ্যাঁ, চিনি। ওরা 4 জনই অপারেশনের সময় ছিল। এবার অফিসার 4 জনকে উদ্দেশ্য করে বললেন, দেলু বলছে সে এমপি সাহেবকে গুলি করার আগেই অন্য কেউ গুলি করেছে। তোমরা তো দেলুর সাথে ছিলে, তোমরা কি এই ব্যাপারে কিছু বলতে পারো? আমি বলতে পারি স্যার। বলো। স্যার, আমি দেলু ভাইয়ের পিছনে খাড়ায় আছিলাম। দেলু ভাই এমপি সাহেবের গুলি করার জন্য ওই যখন প্রস্তুতি নিতেছিল না, এমন সময় গুলির শব্দ হয় আর এমপি সাহেবের শরীরে গুলি লেগে যায়। ওই সময় আমি দেলু ভাইরে কইলাম, আপনি তো হালায় গুলি করেন নাই, তাইলে গুলি করলো কেডায়? তখন দেলু ভাই আমারে ওই ধমক দিয়া কইল, আমি তো গুলি করলাম, দেহস তাই। দেলু ভাই কইলেও আমার মনের সন্দেহ কিন্তু স্যার দূর হয় নাই। এই আলাপ আমি বজলুর লগেও করছি। বজলু, মজি কি তোমার সাথে এ ব্যাপারে কথা বলেছিল? জি স্যার, মজি কইছিল দেলু ভাই গুলি করে নাই। আমি ওর কথা বিশ্বাস করি নাই। এবার চিন্তার ভাঁজ দেখা গেল অফিসারের চোখে মুখে। একটা সিগারেট ধরালেন, বেশ সময় নিয়ে টানলেন। তারপর একজন কনস্টেবলকে ডেকে বললেন, ওই 4 জনকে অন্য রুমে নিয়ে যাও। কাইল্লা, বজলু, মজি ও মস্তকে এই রুম থেকে নিয়ে যাওয়া হলো। অফিসার দেলুকে উদ্দেশ্য করে বললেন, আরেকজন লোকের সাথে আপনার পরিচয় করিয়ে দিই, আসুন আমার সাথে। অফিসার অন্য একটি রুমে দেলুকে নিয়ে গেলেন। ওই রুমে বসা ছিলেন লাভলু সাহেব। লাভলুকে দেখিয়ে অফিসার দেলুকে জিজ্ঞাসা করলেন, উনাকে চেনেন? জি, চিনি। অপারেশনের আগে আগে ওনার সাথে আমার দেখা হয়েছিল। অফিসার লাভলুকে উদ্দেশ্য করে বললেন, লাবলু সাহেব, আপনি বলছেন যে সাবেক এমপি সাহেব দেলুকে কন্ট্রাক্ট করেছেন, কিন্তু দেলু বলছে সাবেক এমপি সাহেবের সাথে ওনার কোনো কথা হয়নি। দেলু মিথ্যা বলছে। আমি সাবেক এমপি সাহেব ও দেলু একসাথে বসে কথা বলেছি। কি বলছেন এসব ভাই আপনি? সাবেক এমপি সাহেব এবং আমার একসাথে কখনোই দেখা হয়নি।
দেলু, তুমি সাবেক এমপি সাহেবকে বাঁচাতে চাইছো। তাকে বাঁচিয়ে আমার কি লাভ? উনি তোমাকে টাকা দিয়েছেন। অফিসার লাভলুকে উদ্দেশ্য করে বললেন, আচ্ছা লাবলু সাহেব, আপনি বলছেন সাবেক এমপি সাহেব আপনি ও দেলু একসাথে কথা বলেছেন। আপনারা তিনজন যে একসাথে ছিলেন তখন অন্য কেউ কি দেখেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছে। কে দেখেছে? সাবেক এমপি সাহেবের ড্রাইভার। অবিশ্বাসের চোখ নিয়ে দেলু লাভলুর দিকে তাকিয়ে রইল। দুইজন অফিসার গেলেন সাবেক এমপি সাহেবের বাসায়। সাবেক এমপি সাহেবের ড্রাইভারকে পাওয়া গেল। তার নাম আফাজ উদ্দিন। সুঠাম দেহ, বেশ লম্বা। একজন অফিসার আফাজকে বললেন, তোমাকে একটু আমাদের অফিসে যেতে হবে। কেন স্যার? ভয়ের কিছু নেই, দুইজন লোকের সাথে দেখা করে তুমি চলে আসবে। ভয় তো করে স্যার। আমার স্যারেরও তো এইভাবেই নিয়ে গেছিলেন। শোনো, তোমার স্যার আর তুমি এক নও। চলো আমাদের সাথে, গাড়িতে বসে বসে কথা বলবো। গাড়ি চলছে। দুজন অফিসারের মাঝখানে বসে আছে আফাজ। চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তার মধ্যে ভয় কাজ করছে। একজন অফিসার আফাজকে জিজ্ঞাসা করলেন, তোমার বাড়ি কোথায়? ময়মনসিংহ জেলায়, কোন উপজেলা? সদর। গ্রামের নাম বলো। গ্রামের নাম বললে কি চিনবেন? হ্যাঁ চিনবো, কারণ অনেকদিন আমি ময়মনসিংহে চাকরি করেছি। আমাদের গ্রামের নাম বেররচর। গ্রামে কে কে আছে তোমার? স্ত্রী, সন্তান আর বাবা মা। কতদিন পর পর গ্রামের বাড়িতে যাও? স্যার 15 দিন, 1 মাস পর। কথা বলতে বলতে গাড়ি ডিবি কার্যালয়ের সামনে এসে পড়ল। দুজন অফিসার আফাজকে নিয়ে সোজা লাভলু যে রুমে বসে আছে সেই রুমেই ঢুকলেন। অফিসার লাভলুকে দেখিয়ে আফাজকে বললেন, ওনাকে চেনো? চিনব না মানে? উনি লাভলু ভাই। আসসালামু আলাইকুম লাভলু। লাভলু সালামের উত্তর দিল না, শুধু ড্রাইভারের দিকে তাকিয়ে এক নজর দেখল। ওনাকে তুমি কিভাবে চেনো? ওনার বাসায় কত গিয়েছি, কত খাইছি। স্যার, তার নির্বাচনী এলাকায় গেলে লাভলু ভাইয়ের বাসায় একবার হলেও যেতেন। লাভলু ভাইও প্রায় আমার স্যারের এখানে আসতেন। ওকে আফাজ, আরেকজন লোককে তোমাকে দেখাবো, দেখো তো ওনাকে চেনো কিনা। অপর অফিসার দেলুকে নিয়ে রুমে ঢুকলেন। অফিসার দেলুকে দেখিয়ে বললেন, ওনাকে চেনো আফাজ? আফাজ কতক্ষণ দেলুর দিকে তাকিয়ে বলল, একবার দেখেছিস স্যার, লাভলু ভাই আর উনি পার্কে বসা ছিলেন। আফাজের কথা শুনেও আশ্চর্য হলো দেলু। চাঞ্চল্যকর এমপি হত্যা মামলা এখন নতুন মোড় নিয়েছে। দেলু বলছে সে এমপি সাহেবকে গুলি করার আগেই অন্য কেউ এমপি সাহেবকে গুলি করেছে। কিন্তু প্রশ্ন, কে গুলি করলো এমপি সাহেবকে? যে এমপি সাহেবকে গুলি করেছে সেও কি জানতো যে দেলু এমপি সাহেবকে মারার জন্য এসেছে, নাকি ব্যাপারটা কাকতালীয়ভাবে ঘটেছে? অন্যদিকে দেলু বলছে যে সাবেক এমপি সাহেবের সাথে তার কখনো দেখাই হয়নি। আবার লাভলু বলছে এমপি সাহেব ও সে একসাথে কথা বলেছে। যদি দেলুর কথা সত্য হয় তাহলে সাবেক এমপি সাহেবের কথাও তো সত্য। সাবেক এমপি সাহেবও তো বলেছেন দেলুকে সে চেনেন না। পুরোটাই একটা জটিল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই পুলিশের সিনিয়র কর্মকর্তারা একসাথে বসেছেন রিমান্ডে থাকা আসামিদের কথা পর্যালোচনা করার জন্য। সিনিয়র কর্মকর্তাদের সাথে আছেন বেশ কিছু চৌকস তরুণ কর্মকর্তাও। আসামিদের দেওয়া তথ্য পর্যালোচনা করে একে একে সবাই তাদের মতামত পেশ করলেন, কিন্তু সঠিক কোনো সিদ্ধান্তে পৌঁছানো গেল না। একজন তরুণ অফিসার দাঁড়িয়ে বললেন, স্যার যদি অনুমতি দেন তাহলে আমি কিছু কথা বলতে চাই। বলো। স্যার, আমার কাছে মনে হচ্ছে দেলু সত্য কথা বলছে। দেলু সত্য কথা বলে থাকলে সাবেক এমপি সাহেবের কথাও সত্য, তাহলে মিথ্যা বলছে লাভলু। আমার কাছে তাই মনে হয় স্যার। দেলুর কথা যদি আমরা সত্য ধরে নিই তাহলে একটা জটিলতা হচ্ছে এমপি সাহেবকে দেলু নয় অন্য কেউ গুলি করেছে। জি স্যার। এখন প্রশ্ন হচ্ছে অন্য কেউটা কে? এমন সময় আরেকজন তরুণ অফিসার দাঁড়ালেন। স্যার, আমি এটাকে একটু ভিন্ন আঙ্গিকে পর্যালোচনা করতে চাই।
যেমন? সাবেক এমপি সাহেব বলেছেন দেলুর সাথে তার দেখা হয়নি, দেলুও বলেছে তাই, কিন্তু লাবলু বলেছে দেখা হয়েছে। লাবলুর কথার প্রমাণ দিয়েছে সাবেক এমপি সাহেবের ড্রাইভার। আমার কাছে মনে হচ্ছে সাবেক এমপি সাহেবের ড্রাইভারও এই মামলায় একটা ফ্যাক্টর হতে পারে। মেবি। স্যার, আমাদের পুরো দৃষ্টিটা যদি সাবেক এমপি সাহেবের ড্রাইভারের উপর দিয়ে দেই তাহলে কেমন হয়? অফিসারের এমন কথা শুনে কয়েকজন সিনিয়র কর্মকর্তা দ্বিমত পোষণ করলেন। একজন বললেন, ড্রাইভার নিরীহ মানুষ, আমার মনে হয় না কিছু পাওয়া যাবে। স্যার, ড্রাইভারের উপর যদি আমাদের দৃষ্টিটা না ফেলি তাহলে এর মাস্টারমাইন্ড দাঁড়ায় সাবেক এমপি সাহেব, এবং এমপি সাহেবকে গুলি করে মেরেছেন দেলু। কিন্তু স্যার, দেলু যে গুলি করেনি তারও সাক্ষ্য পাওয়া গেছে। এখন প্রশ্ন থেকে যায়, তাহলে গুলি করলো কে? এখানে একটু জটিলতা আছে। সেই জন্যই বলছি স্যার, ড্রাইভারকে নিয়ে আমরা একটু স্টাডি করি। সিনিয়র কর্মকর্তারা নিজেদের মধ্যে সলা পরামর্শ করলেন, তারপর সিদ্ধান্ত জানালেন একজন। তিনি বললেন, প্রথমে ড্রাইভার সম্পর্কে গোয়েন্দা তথ্য নাও, যদি অসংলগ্ন কিছু পাওয়া যায় তাহলে তাকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে আসো। মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বললেন, জি স্যার। ড্রাইভার বলেছিল তার বাড়ি ময়মনসিংহ জেলার সদর উপজেলার বড়রচর গ্রামে, কিন্তু সেই গ্রামে গিয়ে দেখা গেল এই ড্রাইভারকে কেউই চেনে না। ড্রাইভার বলেছিল গ্রামে তার মা বাবা ও স্ত্রী সন্তান আছে, কিন্তু তাদেরও কোনো হুদিশ পাওয়া গেল না। ড্রাইভারের কাছ থেকে তার জাতীয় পরিচয়পত্রের নাম্বার নিয়ে দেখা গেল তার জাতীয় পরিচয়পত্রটি ভুয়া। তার দেওয়া ভুল তথ্যের কারণে তার প্রতি সন্দেহটা বেড়ে গেল। ড্রাইভারকে গ্রেফতার করা হলো, আদালতে তুলে 7 দিনের রিমান্ড চাওয়া হলো। আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করলেন। রিমান্ডের প্রথম দিন মাথা নিচু করে বসে আছে ড্রাইভার আফাজ। অফিসার রুমে ঢুকতেই আফাজ দাঁড়িয়ে পড়ল। আমার মতো নিরীহ মানুষের কেন রিমান্ডে আনলেন স্যার? তোমাকে সন্দেহ হয়েছে বলে রিমান্ডে আনা হয়েছে। স্যার, আমি নিরীহ মানুষ। কিন্তু তুমি ভুল তথ্য দিয়েছ আফাজ। তোমার বাড়ি যে ময়মনসিংহে নয় তা আমরা নিশ্চিত। ভুল তথ্য দিলে কেন আমাদেরকে? ভয়ে দিছি স্যার। তাহলে তোমার আসল বাড়ি কোথায়? বরিশালের বাবুগঞ্জে। গ্রামের নাম? কুসুমপুর। গ্রামে কে কে আছেন? কই? নাই স্যার। আগে যে বলেছিলে স্ত্রী, ছেলে, মেয়ে ও বাবা মা আছেন। ওটাও ভয়ে বলেছিলাম স্যার। তোমার জাতীয় পরিচয়পত্রটাও ভুয়া? এটা আমি জানি না। আমার জাতীয় পরিচয়পত্র হারায় গিয়েছিল। এক কম্পিউটারের দোকানে গিয়ে বলি আমার একটা জাতীয় পরিচয়পত্র তুলা দেন। কম্পিউটারের দোকান থেকে আমারে এই জাতীয় পরিচয়পত্র বানিয়ে দিচ্ছে। এবার অফিসার উঠে দাঁড়ালেন, ড্রাইভারকেও দাঁড়াতে বললেন। অফিস ড্রাইভারের আপাদমস্তক দেখলেন। একটি চেক শার্ট ও জিন্সের প্যান্ট পরা, ডান হাতের অনামিকায় একটি আংটি। আংটিটা কিসের? এমনি পড়েছি। কোত্থেকে কিনেছ? ফুটপাত থেকে। অফিসার ড্রাইভারের আংটিটা খুলে নিজের আঙুলে লাগালেন। অফিসার খেয়াল করলেন যখন আংটিটা খোলা হয় তখন আফাজ যেন কেমন আঁতকে উঠল। তো আফাজ, আবার দেখা হবে। স্যার, আমার আংটিটা? আমার হাতে ভালো মানিয়েছে আংটিটা, এটা নিয়ে নিলাম। তোমার সাথে আমার এই পর্যন্ত কথা। আংটিটা নিয়ে চলে গেলেন অফিসার। আফাজের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ ভেসে উঠল। ড্রাইভার আফাজের আংটিটা কোনো সাধারণ আংটি নয়। এই আংটিটা বিশেষভাবে তৈরি। এর ভিতরের অংশ ফাঁপা, যা সহজেই খোলা যায়। আংটির ফাঁপা অংশে সাদা গুঁড়ার মতন একটা পদার্থ পাওয়া গেল। ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা গেল গুঁড়াগুলো বিষাক্ত বিষ। তার মানে আফাজ কোনো সাধারণ মানুষ নয়। সে হয়তো কোনো বিপদগামী দলের সদস্য অথবা বিদেশি কোনো চোর। সাধারণত এইসব লোকেরা পুলিশের হাতে ধরা পড়ার সাথে সাথেই আত্মঘাতী হয়, কিন্তু হয়তো আফাজ ভেবেছিল সে পুলিশের চোখকে ফাঁকি দিতে পারবে। আফাজ তা করেনি। তাহলে অথবা এটাও ভাবতে পারে যদি ধরা পড়ে যাই তাহলে সেই সময় আত্মঘাতী হব। আবার হয়তো ভাবেনি যে পুলিশ তার আংটির প্রতি বিশেষভাবে নজর দিবে। সে যাই হোক, এটা নিশ্চিত আফাজ একজন ভয়ঙ্কর লোক। তাই আজ একজন অফিসার তাকে জিজ্ঞাসাবাদ করতে এলেন না, আসলেন দুজন। স্বয়ংক্রিয় অস্ত্রধারী দুজনকে রাখা হলো দরজার সামনে।
অফিসাররা আফাজের রুমে ঢুকে দেখলেন আফাজ জড়সড় হয়ে বসে আছে। অফিসারদের দেখেই আফাজ উঠে দাঁড়ালো এবং বলল, স্যার আমার আংটিটা। ওহো, খুলে রেখে এসেছে কেন? খুব দরকার তোমার আংটিটা? স্যার ওই আংটিটা আমার হাতে থাকলে আমার মাথা ব্যথা করে না। দারুণ তো। জি স্যার। তাহলে আমারও একটা আংটি কিনতে হবে। আচ্ছা, কোথায় পাওয়া যায় এই আংটি? স্যার নিউ মার্কেট থেকে। ঠিক আছে, এক সময় কিনে নেব। শার্টটা খোলো। কেন স্যার? এমনি। আফাজ তার শার্ট খুলল। অফিসার তার শরীরের দিকে তাকিয়ে বলল, বাহ, তোমার বডিটা তো দারুণ। জিম করো? জি না স্যার। তাহলে এমন পেশিবহুল হাত কিভাবে হলো? স্যার গাড়ি চালাই তো, ড্রাইভারদের হাতে এমনই থাকে। আচ্ছা, তাহলে এবার তোমার গেঞ্জিটা খোলো। খোলো। আফাজ তার গেঞ্জিটা খুলল। তার পেট 6 প্যাক। অফিসার তাই পেটে আঙুল দিয়ে টিপে দেখলেন। ওয়াও আফাজ, তোমার বেলি দেখছি 6 প্যাক। এটাও কি এমনি এমনি হয়ে গেছে? আফাজ কোনো কথা বলল না। আচ্ছা আফাজ, তুমি আসলে কে? আমি একজন নিরীহ ড্রাইভার স্যার। আমরাও তাই মনে করেছিলাম, কিন্তু তুমি তা নও। বলে ফেলো, হু আর ইউ? আফাজ কোনো কথা বলছে না, সে মাথা নিচু করে বসে আছে। অফিসার হাততালি দিলেন। এমন সময় 2 জন সশস্ত্র পুলিশ রুমে ঢুকলেন। তারা আফাজকে পানি থেরাপি দিলেন। পানি থেরাপি দেওয়ার পর দেখা গেল আফাজ স্বাভাবিক, যেন তার কিছুই হয়নি। তার মানে আফাজকে পানি থেরাপি সহ্য করার ট্রেনিং দেওয়া হয়েছে। আফাজ, পানি থেরাপি দিলে সব আসামিরা ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু তুমি দেখছি তেমন ক্লান্ত নও। স্যার আমি বরিশালের মানুষ, পানিতে সাঁতার কেটে বড় হইছি, তাই পানিতে আমার দম বেশি। দারুণ যুক্তি। এবার অফিসার আফাজের চুলের মুঠি ধরে বললেন, তুই কে বলতো? আমি তো বলছি স্যার। এবার অফিসার আফাজকে ইলেকট্রিক শক দিতে বললেন। নো, ইউ আর এ ডেঞ্জারাস পারসন আফাজ। আফাজকে ইলেকট্রিক শক দেওয়া হলো। এবার অবশ্য তাকে কিছুটা ক্লান্ত লাগছে। আফাজ বলো, কে তুমি? স্যার আমি বাংলাদেশের মানুষ না, আমার জন্ম পাকিস্তানে। আমার বাবা মা ছিলেন আটকে পড়া বাংলাদেশি। পাকিস্তানের বাংলাদেশ কলোনিতে আমার বেড়ে ওঠা। ওখানে আমাদের কোনো স্বাধীনতা নেই স্যার, তাই আমার খুব মন চাইছিল আমি বাংলাদেশে চলে আসতে। এক সুযোগে দালালের মারফতে ভারত হয়ে বাংলাদেশে চলে আসি। বাংলাদেশে আসার পর কোনো জায়গায় কাজ করতে গেলে সবাই জাতীয় পরিচয়পত্র চায়, তাই একটা ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করি। সেই পরিচয়পত্র দিয়ে ড্রাইভার হই। ড্রাইভিং লাইসেন্স? ওটাও ভুয়া তৈরি করা। তারপর সাবেক এমপি সাহেবের ড্রাইভার হিসেবে চাকরিটা কিভাবে নিলে? ইন্টারভিউ দিয়ে। তোমার নাম কি আফাজ না অন্য কিছু? স্যার আমার নাম আসলে নুরুদ্দিন। কিন্তু নুরুদ্দিন, তোমার কথায় তো সন্তুষ্ট হতে পারলাম না। আরো অনেক কিছু জানার আছে নুরুদ্দিন। যাই হোক, মিস্টার নুরুদ্দিন, তোমার প্যান্টটা একটু খোলো তো। কি বলছেন স্যার? নিচে আন্ডারওয়্যার নেই? আছে। তাহলে অসুবিধা কি? শরমের বিষয় স্যার। করার কিচ্ছু নেই নুরুদ্দিন, প্যান্ট তোমাকে খুলতেই হবে। স্যার অনিচ্ছা সত্ত্বেও নুরুদ্দিন তার প্যান্টটি খুলল। এবার নুরুদ্দিনের বডি দেখে মনে হচ্ছে সে কোনো বডি বিল্ডার। অফিসার নুরুদ্দিনের পুরো শরীর খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন, তারপর বললেন, নুরুদ্দিন, এবার তোমার আন্ডারওয়্যারটা খুলে ফেলো। কি কোন স্যার? মজা করলাম। এবার অফিসার চেয়ারে গিয়ে বসলেন, একটা সিগারেট ধরালেন, সময় নিয়ে টানলেন, অপর অফিসারকে উদ্দেশ্য করে বললেন, তোমার তো সিগারেট খাওয়ার অভ্যাস নেই, খারাপ লাগছে? সিগারেট শেষ হওয়ার পর অফিসার হাততালি দিলেন। 2 জন কনস্টেবল এসে তড়িৎ গতিতে নুরুদ্দিনের হাত বেঁধে ফেললেন। নুরুদ্দিনকে মেঝেতে শোয়ানো হলো। এবার তার পা বেঁধে আন্ডারওয়্যারটি খোলা হলো। নুরুদ্দিন এখন পুরোপুরি উলঙ্গ, হাত পা বাঁধা অবস্থায় সে শুয়ে আছে মেঝেতে। অফিসার তার গোপনাঙ্গে একটা টর্চ লাইট দিয়ে দেখলেন। গোপনাঙ্গের গোড়ার নিচের দিকে একটা সিল দেওয়া, লেখা এজেন্ট 39।
দুজন কনস্টেবল হাত বাঁধা অবস্থায় নুরুদ্দিনকে প্যান্ট পরিয়ে দিলেন। এখন নুরুদ্দিন মেঝেতে বসে আছে, তাকে খুব উদ্বিগ্ন দেখাচ্ছে। অফিসার তার সামনে গিয়ে বসলেন এবং বললেন, তোমার গোপনাঙ্গের নিচে একটা সিল, লেখা এজেন্ট 39। আমি জানতে চাই কোন দেশের এজেন্ট তুমি? অফিসার কিছু বুঝে ওঠার আগেই নুরুদ্দিন সজোরে একটা লাথি বসিয়ে দিল তার বুকে। অফিসার মাটিতে ছিটকে পড়ল। অপর অফিসার তাকে ধরতে আসলো, তাকেও সজোরে কিক বসিয়ে দিল। দুজন অফিসার নিজেদের সামনে নিয়ে নুরুদ্দিনকে ধরতে চাইলেন। শুরু হয়ে গেল ধস্তাধস্তি। তাদেরকে পরাস্ত করে নুরুদ্দিন পালাতে চাইল। দরজার কাছে সামনে এগোতে চাইল নুরুদ্দিন, কিন্তু মুখ থুবড়ে পড়ে গেল। পায়ে একটা গুলি লাগলো। নুরুদ্দিন তার পাটা চেপে ধরে। পুলিশ হাসপাতালের একটা বিশেষ ক্যাবিনে বন্দি হয়ে আছে নুরুদ্দিন। পায়ের গুলি বের করা হয়েছে, তাই দুই পায়ে ব্যান্ডেজ। দুজন সশস্ত্র নোয়ার্ট সদস্য তাকে পাহারা দিচ্ছে। তাছাড়া এই ভবনের বাহিরেও পুলিশ বিশেষ সতর্ক অবস্থায় আছে। নুরুদ্দিন যে ক্যাবিনে আছে সেখানে সিসি ক্যামেরা লাগানো হয়েছে, যেন তাকে 24 ঘন্টা মনিটরিং করা যায়। নুরুদ্দিন অন্য কোনো দেশের এজেন্ট এটা পুলিশ পুরোপুরি নিশ্চিত, কারণ গোপনাঙ্গে যে সিল পাওয়া গেছে সেটা সাধারণত গুপ্তচরদের দেওয়া হয়। কোনো বিপদগামী দলের সদস্যের শরীরে এরকম সিল পাওয়া যায়। তাছাড়া নুরুদ্দিন দীর্ঘমেয়াদী প্রশিক্ষণপ্রাপ্ত, যা তার শরীর দেখেই বোঝা যায়। এরকম প্রশিক্ষণ গুপ্তচরকেই দেওয়া হয়। এখন প্রশ্ন, কোন দেশের গুপ্তচর নুরুদ্দিন? এই কথাটি তার মুখ থেকেই বের করতে হবে, কিন্তু এটাই পুলিশের কাছে কঠিন মনে হচ্ছে। কারণও স্পষ্ট, গুপ্তচররা ধরা পড়লে দেশের নাম বলতে চায় না, এমনকি মৃত্যু নিশ্চিত জেনেও। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কপালে চিন্তার ভাঁজ। বিরাট রহস্যের এমপি হত্যা মামলার রহস্য খুঁজতে গিয়ে সামনে এলো। কিন্তু যে করেই হোক নুরুদ্দিনের কাছ থেকে জানতেই হবে যে সে কোন দেশের গুপ্তচর, কেনই বা তাকে বাংলাদেশের মিশনে পাঠানো হয়েছে। আর এটা যদি জানা না যায় তাহলে পুরো বাংলাদেশেরই বিপদ। এই অবস্থায় নুরুদ্দিনকে জিজ্ঞাসাবাদ করার জন্য দায়িত্ব দেওয়া। কি পুলিশের চাকরি করা যায়? গুলি ছাড়া পিস্তলটি নিয়ে এসেছিলাম আপনার প্রতিক্রিয়া দেখবার জন্য। আমি যা ভেবেছিলাম ঠিক তাই। নুরুদ্দিন কিছু বলল না, একটা দীর্ঘশ্বাস ছাড়ল। মিস্টার নুরুদ্দিন, আপনার নাম দেখে বোঝা যাচ্ছে আপনি ইসলাম ধর্মের অনুসারী, আর ইসলাম ধর্ম মতে আত্মহত্যা মহাপাপ। আপনি কিন্তু মহাপাপটাই করতে চাইছিলেন, কিন্তু কার জন্য? অন্য কোনো দেশ। কিন্তু প্রশ্ন, সেটা কি আপনার দেশ? নিজের দেশের জন্য প্রাণ দেওয়া বীরত্বের, কিন্তু অন্য কোনো দেশের গুপ্তচর হওয়া বেইমানি। আপনি তো বেইমানি করেছেন। প্রশ্ন, কেন? হয়তো উত্তর দিবেন টাকার জন্য, কিন্তু টাকাই কি জীবনের সব? নুরুদ্দিন নীরবে নাদিম মাহমুদের কথাগুলো শুনল, কিন্তু কোনো উত্তর দিল না। কবে হাসপাতালের বেডে শুতে তার চিন্তায় পরিবর্তন আনতে শুরু করেছে। সে হিসাব করছে জীবনের সামনে দুটি পথ, পালিয়ে যাওয়া নয়তো নিজেকে শেষ করে দেওয়া। পরদিন ভোর 7টায় নাদিম মাহমুদ দেখেন নুরুদ্দিনের ক্যাবিনে সতেজ চেহারা নিয়ে নুরুদ্দিন তার বিছানায় হেলান দিয়ে বসে আছে। এর মুখ দেখে বোঝা যাচ্ছে ভালো ঘুম হয়েছে নুরুদ্দিনের। নুরুদ্দিন যে সিচুয়েশনে আছে তাতে তার ঘুম হওয়ার কথা না। তার এই ঘুমের কারণ হয়তো রিমান্ডের পার্শ্ব প্রতিক্রিয়া। সকালে মানুষের মন উদার থাকে, এই সময়টায় নাকি মানুষ একটু বেশি আবেগী হয়। আর ঠিক এই আবেগটাই কাজে লাগাতে চাইছে নাদিম মাহমুদ। শুভ সকাল নুরুদ্দিন সাহেব। নুরুদ্দিন মুচকি হাসল, কিন্তু কোনো কথা বলল না। নুরুদ্দিন সাহেব, সকালের সতেজতায় চা খেতে খেতে আমরা কি কিছু কথা বলতে পারি? এবারও নুরুদ্দিন কোনো কথা বলল না। দুজনে চা খাই। মাথা নাড়িয়ে সায় দিলেন নুরুদ্দিন। 2 কাপ চা আনা হলো। চায়ে চুমুক দিতে দিতে নাদিম মাহমুদ বললেন, আচ্ছা নুরুদ্দিন, আপনি বলেছিলেন আপনার জন্ম পাকিস্তানে। জি। আপনার বাবা মা পাকিস্তানে আটকে পড়া বাংলাদেশি? তার মানে আপনার পূর্বপুরুষ বাংলাদেশের। আপনার মা বাবা কি কখনো বলেছেন বাংলাদেশের কোন জেলায় আপনাদের বাড়ি ছিল? জি বলছে, বরিশাল জেলায়।
বাবুগঞ্জ থানায় কুরুতপুর গ্রামে। আরে বাহ, আপনার দেখি সব কিছুই মনে আছে। আপনি কি জানেন এই দেশের জন্য আপনার পূর্বপুরুষরা রক্ত দিয়েছে? জি জানি। তো দেশের জন্য আপনার পূর্বপুরুষরা রক্ত ঝরিয়েছে, সেই দেশ নিয়ে তো আপনার গর্ব করা উচিত। নুরুদ্দিন কোনো কথা বলল না, একটা দীর্ঘশ্বাস ছাড়ল শুধু। নুরুদ্দিন সাহেব, যে দেশের ধূলিকণায় আপনার পূর্বপুরুষের রক্ত, সেই দেশের সাথে বেইমানি করা কি ঠিক? এবার অবশ্য নুরুদ্দিন নীরবতা ভাঙল। সে একটা তির্যক হাসি হেসে বলল, কিন্তু কোন দেশ সেটা? নুরুদ্দিন তার চোয়াল শক্ত করল, তারপর বলল, ইসরায়েল। হোয়াট? তার মানে আপনি মোসাদের এজেন্ট? তাহলে আপনার জন্ম পাকিস্তানে নয়? আমার জন্ম বৃত্তান্ত যা বলেছি তা সবই সঠিক। আমি পাকিস্তান আটকে পড়া এক বাংলাদেশি দম্পতির সন্তান। আমি বেড়ে উঠেছি বাংলাদেশের কলোনি নামক এক জেলখানায়। চলার স্বাধীনতা হয়তো ছিল না তা মানবাধিকার, তাই আমি চাইতাম মুক্তি। তারপর? আমি পেয়েছিলাম ট্রাক ড্রাইভার। মাঝে মাঝে টিপ দিয়ে ভারতের সীমান্তবর্তী শহরে যেতাম। তেমনই এক সীমান্তবর্তী শহরের একজন লোকের সাথে আমার পরিচয় হয় বন্ধুত্ব। একসময় সে আমাকে অফার করে মুসাদের এজেন্ট হওয়ার। তারপর আপনি রাজি হলেন? রাজি হলাম দুটো কারণে। এক, আর্থিক সচ্ছলতা। দুই, তারা বলল আমাদের পুরো পরিবারকে ইসরায়েলে নিয়ে যাবে, সেখানে আমরা স্বাধীনভাবে থাকব, আমাদের উন্নত জীবন হবে। তারপর কি সবাই ইসরায়েলে চলে গেলেন? না, প্রথমে আমি একাই গেলাম। কিভাবে গেলেন? প্রথমে সীমান্ত পার হতে ভারতে ঢুকি, যাই নয়া দিল্লিতে। সেখানে একটা হোটেলে 3 দিন অবস্থান করার পর চলে যাই ইসরায়েলে। ইসরায়েলের শহরে গিয়েছিলেন? তেল আবিব যাওয়ার 1 সপ্তাহ পর থেকেই মেসাদ আমাকে ট্রেনিং দেওয়া শুরু করে। আপনার পরিবারের লোকজন কখন গেলেন? 1 বছর পর তাদেরকে নেওয়া হলো। আমার ছোট ভাইকে ভালো বেতনের একটা চাকরি দেওয়া হয়, একটি বাড়িও দেওয়া হয় আমাদেরকে। তাহলে তো ভালোই আছে আপনার পরিবার। না, ভালো নেই। আমি বাংলাদেশের মিশনে আসার পরপরই আমার মা বাবা ও ভাইকে জোর করে ইহুদি বানানো হয়। আমার বাবা ছিলেন ধার্মিক, তারা এটা মেনে নিতে পারেনি। এটা চিন্তার 1 বছরের মাথায় তারা দুজনেই মারা যান। স্যাড, স্যাড, ভেরি স্যাড। নুরুদ্দিন নিজের চোখ মুছল, তারপর আবার বলতে শুরু করলো, আমার ভাইয়ের বয়স কম, তাই ধর্মান্তরের ব্যাপারটা সে সহজেই মেনে নিয়েছে। আপনাকেও কি ধর্মান্তরিত করা হয়েছে? না, আমাকে করেনি। পরদিন সকালবেলা ঠিক একই টাইমে নুরুদ্দিনের ক্যাবিনে গেলেন নাদিম মাহমুদ। আজ অবশ্য নাদিম মাহমুদকে দেখে নুরুদ্দিন সালাম দিলেন। 2 কাপ চা আনা হলো, চা খেতে খেতে হলো কথা। নুরুদ্দিন সাহেব, আপনার পরিচয় তো আমরা জানলাম, এখন আমি জানতে চাচ্ছি কি মিশনে আপনাকে পাঠানো হয়েছে বাংলাদেশে এবং কেন? বাংলাদেশের পাসপোর্টে একটা কথা দেখা থাকে, ইসরায়েল ব্যতীত বিশ্বের যে কোনো দেশের জন্য প্রযোজ্য। ইসরায়েল অনুরোধ করেছিলেন বাংলাদেশ সরকার যেন এই কথাটি পাসপোর্ট থেকে তুলে নেয়, কারণ এটা তারা অপমান হিসেবে নেয়। কিন্তু বাংলাদেশের সরকার রাজি হয়নি। প্রতিশোধ হিসেবে তারা আমাকে মিশনে পাঠায়, আমি যেন বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করি। এখন পর্যন্ত কয়টা রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি করতে পেরেছেন? অনেক। তাই? অর্থ থাকলে এটা কোনো ব্যাপারই না। আচ্ছা নুরুদ্দিন সাহেব, বর্তমান এমপি হত্যার পিছনে কি আপনার হাত আছে? সব যখন বলে দিয়েছি, এটা লুকিয়ে লাভ কি? এটা পুরো পরিকল্পনা আমারই করা। আমি কি বিস্তারিত জানতে পারি? অবশ্যই। চা খাওয়া শেষ করে নুরুদ্দিন কথা বলা শুরু করলো। সাবেক এমপি সাহেব যখন এমপি ছিলেন, এখন প্রায় তার নির্বাচনী এলাকায় যেতেন। আমি ওনাকে নিয়ে যেতাম। নির্বাচনী এলাকায় গেলে লাবলু সাহেবের সাথে দেখা হতো। লাবলু সাহেবের ঘরের কথা তার কাছে প্রচার করতাম। এভাবেই লাবলু সাহেবের খুব কাছের মানুষ হয়ে যায় আমি। আচ্ছা। তার পরিবার তো আমাদের এমপি সাহেব নমিনেশন পেলেন না। উনি 3 বার এমপি ছিলেন, তাই ব্যাপারটা
মেনেও নিয়েছিলেন। একদিন লাবলু সাহেবকে বলি, আমাদের স্যার নির্বাচন করবেন না। স্যার যেহেতু নির্বাচন করবেন না, তাই বর্তমান এমপি অনুপস্থিতিতে আপনি এমপি হতে পারেন। আমার কথাটা মনে ধরলো লাবলু সাহেবের। তারপর বর্তমান এমপিকে হত্যা করার কথাটা তাকেই বলি। লাভলু সাহেবের প্রতিক্রিয়া কি ছিল? তার প্রতিক্রিয়া ছিল ইতিবাচক। শুটার কে কন্ট্রাক্ট করেছিল? আমি ছদ্মবেশ ধারণ করে কন্ট্যাক্ট করেছিলাম। তার মানে সাবেক এমপি সাহেব হত্যার কিছুই জানেন না? না, জানেন না। কিন্তু ওনার ব্যবহৃত গুলি পাওয়া গেছে। ওই পরিকল্পনাটাও আমারই ছিল। কিরকম? এমপি হত্যার মিশনে আমি দুটো রিভলভার নিয়ে যাই। দুটো আমার রিভলভার। একটা আমি ব্যবহার করি, অপরটি লাবলু সাহেবের লোকেদের দেই। ওই রিভলভারের দুটো গুলি ছিল সাবেক এমপি সাহেবের। যে দুটো গুলি আমি চুরি করেছিলাম, এটা দেওয়ারও একটা কারণ ছিল। কখনো যদি পুলিশের হাতে ধরা পড়ে, তাহলে সন্দেহের তীরটা যেন সাবেক এমপি সাহেবের ওপরই পড়ে। আপনার ধারণাই কি ঠিক হয়েছিল? কিন্তু শেষ পর্যন্ত হয়নি। আচ্ছা, দেলু বলেছে সে গুলি করেনি, তাহলে এমপি সাহেবকে গুলি করলো কে? আমি। আপনি দেলুকে কন্ট্রাক্ট করলেন, আবার নিজেই গুলি করলেন? এই কাজটা করেছিলাম আইন শৃঙ্খলা বাহিনীর অস্থিরতা বাড়ানোর জন্য। আপনাদের অস্থিরতা বেড়েও ছিল, কিন্তু আমি কখনো কল্পনা করিনি সন্দেহের তীরটা আমার পর্যন্ত আসবে। নুরুদ্দিন সাহেব, যে দেশের মানুষ শুধু মানসিক শক্তির বলিয়ানে একটা পরাশক্তিকে পরাজিত করে স্বাধীনতা অর্জন করেছে, সেই দেশের পুলিশ বাহিনীকে এত ছোট করে দেখলে কি হয়? এই দেশের পুলিশ বাহিনী অনেক দক্ষ, আর তার প্রমাণও হয়তো পেলেন। হ্যাঁ, পেয়েছি। ওকে নুরুদ্দিন সাহেব, আপনার সাথে আমার আর দেখা হচ্ছে না। ভালো থাকবেন। এসপি নাদিম মাহমুদ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নুরুদ্দিনের সাথে কথোপকথনগুলো শোনালেন। একটা ব্যাপার নিশ্চিত হওয়া গেছে যে এমপি সাহেবকে কে খুন করেছে, কিন্তু পুলিশের চিন্তার কারণ হচ্ছে বাংলাদেশে মৌসাদের কর্মতৎপরতা। একজনকে হয়তো ধরা গেছে, কিন্তু তার মতো যে আরও এজেন্ট নেই তা কি বলা যাবে? তাই এখন পুলিশের নতুন মিশন বাংলাদেশে মোসাদের আরও কোনো এজেন্ট আছে কিনা তা খুঁজে বের করা। আপনি এখনও আমাদের গল্প শুনছেন, এর মানে গল্পটি আপনার ভালো লাগছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানান, যাতে আরও অনেকেই এই রোমাঞ্চকর গল্পের অনুভূতি নিতে পারে। আপনার প্রতিক্রিয়া আমাদের জন্য অমূল্য। কণ্ঠ সাহিত্যে আজকে শুনলেন প্রকাশন থেকে প্রকাশিত মোহাম্মদ মুজাহিদুল ইসলামের লেখা রিমান্ড। বিভিন্ন চরিত্রে ছিলেন শেখ ফাহাদ, শোয়েব আহমদ, ফারহান ফিদা, দেবজ্যোতি রায় বিশাল ও ইরফান রহমান। গল্পের সূত্রধর আমি ফাহাদ এবং সমগ্র পরিচালনায় নাজমুল হাসান। গ্রাফিক্স ডিজাইনার আজাদ খান, অডিও সাউন্ড ডিজাইন 62 FPS স্টুডিও এবং মোশন গ্রাফিক্স আজাদ আহমেদ। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাদের অনুপ্রাণিত করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে গল্পের জগতে আরও অনেক সঙ্গী নিয়ে আসুন। নতুন গল্প নিয়ে কণ্ঠসাহিত্য আবার আসবে আগামী সপ্তাহে। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।